একই সাথে ও যেটা পছন্দ করে সেটা হচ্ছে খুব লাভিং অ্যান্ড স্টিমুলেটিং বিহেভিয়ার। হ্যাঁ, কাজেই ও যখন একটি সন্তান যখন দেখবে তার পরিবারের মধ্যে এই ব্যালেন্সটা রয়েছে, তার জন্য মানুষ কেয়ার করছে, এবং যারা কেয়ার করছে তারা একে অপরের জন্য কেয়ার করছে এবং সাহায্য করছে, ইট ক্রিয়েটস আ পজিটিভ এনভায়রনমেন্ট। হ্যাঁ, অনেক সময় এমন হয় যে আমি হয়তো আমার জীবন সঙ্গীর উপর কোনো কারণে একটু বিরক্ত হয়ে আছি, একটু রাগ করে আছি, বা কোনো কারণে অভিমান হয়েছে, কিন্তু চেষ্টা করতে হবে যে ব্যাপারটিকে ক্যারি ফরওয়ার্ড না করার উদ্যোগ নিতে। এবং উদ্যোগের একটি পার্ট হচ্ছে এটা যে সন্তানের জন্য ওর উপলক্ষ করে কথা বলা শুরু করা। নিজেদেরকে ওইখানে ধীরে ধীরে রিলিজ করতে থাকলে দেখা যায় কি নিজেদের সম্পর্কটাও ঠিক হয়ে যায়, সন্তানের উপরেও একটা পজিটিভ ইফেক্ট চলে আসে। অনেক সময় তো কথা বলা শুরু করতে একটু কষ্ট লাগে, না হ্যাঁ কেন আমি রাগ করেছি, কেন আমি কথা বলবো, কিন্তু সন্তান তো আসলে দুজনের। এভাবে কথা বলা বা লাভিং অ্যান্ড স্টিমুলেটিং বিহেভিয়ার সন্তানের ব্রেইন ডেভেলপমেন্টের জন্য শুরু করা, এটা একটা বড় ব্যাপার। আর আরেকটা ব্যাপার দিয়ে আমি এই এই প্রশ্নের উত্তর চেষ্টা করছি শেষ করতে, সেটা হচ্ছে সবচেয়ে এখনকার সময় যেটা হয় সেটা হচ্ছে মেন্টাল হেলথের যে স্ট্রেস ফ্যাক্টরটা। ছোট বাচ্চাদের যেমন হচ্ছে, আরেকটু বড় হলে যখন আমরা 10-11 প্রি অ্যাডোলেসেন্স পিরিয়ডটা, এবং আরেকটু তারও পরে যেটা হচ্ছে, সবাই কিন্তু ছোটখাটো স্ট্রেস নিচ্ছে। একটা লেখাপড়ার দিকে স্ট্রেস, দ্বিতীয়টা এখনকার সময়ে খুব কুলনেস হচ্ছে কাউকে বুলি করা। হ্যাঁ, স্কুল কলেজ একদম একদম ছোট বেবিদের অনেক বেশ বড়, ওরা ইউনিভার্সিটি যাচ্ছে, কুল হচ্ছে আমি বুলি করতে পারছি, বুলি করে কথা বলতে পারছি। মেন্টাল এই স্ট্রেসটা রিলিফ করার জন্য আমাদের আশ্রয়স্থল যেন আমাদের পরিবার আমরা হয়ে উঠতে পারি, যেন আমাদের সন্তানকে আমি শাসন করতে পারি, কিন্তু তার কথা বলার জায়গাটাই যেন আমি হতে পারি। এটা যখন হবে তখন স্বাস্থ্য এবং সুস্থতা দুটো মেনটেন করা, শারীরিক এবং মানসিক উভয় মেনটেন করার ক্ষেত্রে পরিবারের মানুষ হিসেবে আমরা আসলে ভূমিকা রাখতে পারবো। ধন্যবাদ সঙ্গীতা আপনাকে। ডক্টর সঙ্গীতা, আসলে যে বিষয়টা হচ্ছে আমরাও লক্ষ্য করি, আমি ক্লিনিক্যাল সাইটে প্লাস হচ্ছে জনস্বাস্থ্য বিভাগে এবং গবেষণায় কাজ করেছি। একেবারে ছোট নিউবর্ন থেকে শুরু করে একেবারে শিশু 18 বছর অবধি সবাইকে আমার আসলে দেখার সুযোগ হয়েছে। আমি যেটা দেখেছি নিউবর্নদের ক্ষেত্রে নানি দাদিরা একটু হচ্ছে, বিশেষ করে ফুডের ব্যাপারটা আপনি যেটা বললেন, যে আমরা জানি যে 2 বছর পর্যন্ত আসলে ব্রেস্ট মিল্ক, তারপর 6 মাস বয়সে বাচ্চার উইনিং, এই ব্যাপারগুলোতে আমরা টিভি, মোবাইল, বিভিন্ন গ্যাজেট ব্যবহারে অনেক আধুনিক হচ্ছি। কিন্তু আমি এখনো লক্ষ্য করছি যে পরিবার থেকে শিশুকে কিভাবে পুষ্টি এবং হচ্ছে সামাজিক সহযোগিতা করবে, এই ক্ষেত্রে আম, অনেক মা বাবা এবং অভিভাবকদের ভ্রান্ত ধারণা থাকে। তো আগে কিন্তু আমরা ওই যে স্বাস্থ্য বৈঠক হতো রেডিওতে হ্যাঁ, শুনতাম, বা তখন তো এত কিছু ছিল না, তখন স্বাস্থ্য আপা একটা কথা ছিল, স্বাস্থ্য ওনারা টিভিতে, হ্যাঁ হ্যাঁ, উঠান বৈঠক হতো, তখন অনেক কিছু বলতো এবং আমরা বিটিভিতে দেখতাম, বা হচ্ছে যাদের বাসায় ডিশ এন্টেনা ছিল তারা বিভিন্ন প্রোগ্রাম দেখতেন। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা এত অনলাইনে ব্যস্ত হচ্ছি, কিন্তু শিশু কিভাবে শারীরিক মানসিক ভাবে এবং সামাজিক ভাবে বেড়ে উঠবে, এই প্র্যাকটিসটা কেন জানি একটু সবার মাঝেই আম, হয় অতিরিক্ত যেটা আপনি বলছেন, অথবা একেবারেই হচ্ছে ভিন্ন মাত্রায় তারা ম্যাশ আপ করে ফেলছে আর কি। ধন্যবাদ। আমি দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি সঙ্গীতার কাছে। ডক্টর সঙ্গীতা, আসলে এই সময় পরিবারগুলো সন্তানের বিকাশের ক্ষেত্রে সবচেয়ে বড় কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে? আপনি অলরেডি শুরুতেই কিছু বলেছেন, আর কিছু কি আপনি দেখছেন যে চ্যালেঞ্জগুলো কি কি হতে পারে? আম, আমি যেটি দিয়ে শেষ করছিলাম যে পরিবার হওয়া উচিত আশ্রয়স্থল, সেখান থেকে আবার শুরু করি। এই যে আশ্রয়টা, এখানে থেকে আমরা, আমি যখন মা হচ্ছি বা আমাদের এখনকার ছোট বোনেরা যখন মা হচ্ছেন, আমরা ইনফরমেশন বা তথ্য কিভাবে কি করব এটা সবার আগে জানতে চাই। আমাদের মা, আমাদের শাশুড়ি, আরো যদি কেউ সিনিয়র থাকে, নানি দাদি, নানি শাশুড়ি, দাদি শাশুড়ি। এখন দের ইজ এ বিলিভ যে যেটা চলে এসেছে ওটা করা কিছু না কিছু তো ভালো, কিছু না কিছুটা যে কি
আমরা কিন্তু সব সময় জানি। সবকিছুর একটা ব্যাখ্যা দরকার। আমার মনে হয় সবারই ধীরে ধীরে বেশি প্রশ্ন করো না থেকে বলা উচিত আসো প্রশ্ন করে জেনে নেই এখানে। কারণ আমি মা হতে গিয়ে যেটা দেখেছি, আমি যখন প্রথম ইন্টার্নশিপ করছিলাম তখনও সে একই জিনিস দেখেছি। সবার শুরুতে নিউবর্নকে এসে মধু দেওয়ার একটা প্রচলন, কিন্তু মধু বাচ্চাদের ডাইজেস্টিভ সিস্টেমের জন্য ভালো খাবার না। হ্যাঁ, ও হচ্ছে গিয়ে বাচ্চাকে শুরুতেই আম পাতলা পায়খানা বা তরল পায়খানার রোগের দিকে ধাবিত করবে, এবং ফলে ওর শরীর থেকে তরল বেরিয়ে যাবে, যেটা একটা শিশুর জন্য খুব বিপজ্জনক ব্যাপার। বাচ্চার মুখের মিষ্টি কথা আসলে আমরা বড় হতে হতে আমরা যত গাইড করব তত ধীরে ধীরে হয়ে যাবে। আম, এরকম আরো কিছু ব্যাপার আছে, একদম ছোট বয়সে একদম টাস করে মাথাটা কামিয়ে দিতে হবে। হ্যাঁ, পেটের কোনো কিছু রাখা যাবে না। পেটের থেকে গোটা বডি নিয়ে এসেছে, কিন্তু মাথার চুলটুকুই শুধু রাখা যাবে না। তো মাথার স্কিনটা খুব ডেলিকেট। একটু অপেক্ষা করে আমাদের দেখতে হবে শীতকাল কিনা, এখন কোন সিজন চলছে। বাচ্চা সিজার সেকশনের বেবি, কাজেই তার কিছুদিনের জন্য তাকে ওই উষ্ণতাটা দিয়ে বড় করতে হবে। এমন যদি হয় যে জন্মের সময় কোনো ইনফেকশন হয়েছিল, তার জন্য উষ্ণতা প্রয়োজন। রুমে হয়তো সারাক্ষণ হিটার চালিয়ে থাকতে হচ্ছে, সেখানে যদি বাচ্চার মাথার যে স্কিনের যে আবরণ, যেটা সৃষ্টিকর্তা প্রদত্ত, সেটা যদি হঠাৎ করে সরিয়ে ফেলি, এটা আসলে ওর জন্য খুব একটা ভালো হচ্ছে না। কেন করছি? কারণ প্রচলিত বিশ্বাস। তো কিছু কিছু বিষয়, এই ধরনের ব্যাপারগুলোতে আমাদের আসলে প্রচলিত বিশ্বাসের সাথে সাথে আমাদের জ্ঞানকে একটু আপডেটেড করতে হবে, একটু জানার চেষ্টা করতে হবে। আমরা কিছুটা বুঝিয়ে বলবো, কিছুটা শক্ত থাকতে হবে নিজের সন্তানের জন্য। বা যে বুঝতে পারছে না তাকে অনেক সময় ইগনোর করে বা কোনো একটা ভিডিও দেখানো যেতে পারে। দিস ইজ দ্য প্রাইমারি চ্যালেঞ্জ, যেটা আমার মনে হয় এখনকার সময় শুধু না, আমার মনে হয় আগেও ছিল। যে আমাদের মারা বলেছে সব সময় পারিনি তো তোমার দাদুর জন্য কথা শুনতে, বা তোমার নানি তোমাকে এটা খাইয়ে দিয়েছে, পারিনি তো। আমি নিজেও হয়তো ফেস করছি যে হ্যাঁ, আমার মা হয়তো আদর করে দাদু ভাই একটা চকলেট খেয়ে ফেলো, আর চেয়েছে তো আমি কি করব। সো দিস আর দ্য থিংস উই হ্যাভ টু হ্যান্ডেল ইট উইথ কেয়ার। আচ্ছা, দ্বিতীয়টা যেটা আসি, যেটা এখনকার সময় আমরা খুব দেখতে পাই, বিভিন্ন মাদের গ্রুপে আপনারা দেখবেন, যদি থাকেন, যে মারা ওই জিজ্ঞাসা করে আমার বাচ্চা পড়ে গিয়েছে কি করব। হ্যাঁ, পড়ে গিয়েছে কি করব দেখি আমার খুবই তখন প্যানিক অ্যাটাক হতে থাকে যে তার জলদি করে শিশু বিশেষজ্ঞের কাছে তাকে নিয়ে যেতে হবে, যে বাচ্চার ভিতরে কোথাও ইন্টারনাল কোনো ব্যথা আছে কিনা, কোনো কিছু আছে কিনা। হুম। দেয়ার আর সো মেনি থিংস যে মানুষ ডিজিটালি জিজ্ঞাসা করে। কিছু কিছু ব্যাপার আগে থেকে মানুষ তথ্য নিয়ে রাখতে পারে, কিন্তু যখন একটা সাডেন একটা বিপদ ঘটে গিয়েছে, তখন আসলে ডিজিটালি জিজ্ঞাসা করার চেয়ে ডাক্তারের কাছে চলে যাওয়াটা ভালো। ওই জায়গাতে একটা বিশাল সমস্যা হয়ে যায়। যত বেশি দেরি হয়, কোনো যদি অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে হয়, যেটা আমাদের সেই মুহূর্তে ম্যানেজ করা প্রয়োজন, তাহলে আসলে বাচ্চাটা ভুক্তভোগী হয়। এবং নিজে কমেন্ট লিখতে গিয়েও আমি ভাবছি ওই মা কমেন্ট করছেন, তার দেরি হচ্ছে, তার ঘর থেকে বেরোতে দেরি হচ্ছে। সো এইগুলো আসলে চিকিৎসক হিসেবে আমাকে খুব তাড়া দিতে থাকে, যে আমি যেভাবে করে দেখেছিলাম যে মা দেরি করে আসছেন, আমরা সাহায্য করতে পারলাম না। ওই ওই অপরাধ বোধটা ঘরে বসে আমার হতে থাকে যখন আমি এরকম ফেসবুকের কোনো গ্রুপে দেখি যে কেউ লিখেছে। আর এর পরবর্তীতে অবশ্যই ইনফরমেশন সেন্টার আমাদের পরিবারের হওয়ার কথা। হ্যাঁ, কিন্তু এত বেশি ইনফরমেশন চারপাশে, আমার হয়তো বাচ্চাকে ক্লাস করার জন্য মোবাইল দিতে হচ্ছে, কখনো কখনো হচ্ছে জুমে ক্লাস হচ্ছে, কখনো কোনো একটা ক্লাস অনলাইন হয়ে যাচ্ছে এখন। তো এর ফাঁকে বাচ্চা কি দেখবে, হঠাৎ করে কিছু একটা চলে আসলো, অ্যাড চলে আসলো কিছুক্ষণের জন্য, বা আমি কিছু একটা শেখাচ্ছি তখন 5 মিনিটের জন্য একটা অ্যাড চলে আসলো। কি ইনফরমেশন চলে আসছে, সেটার ব্যাখ্যা সে নিজে কোথাও থেকে নিচ্ছে, নাকি তার স্কুল থেকে সেই ব্যাখ্যাটি জানার চেষ্টা করছে, এটি একটি চিন্তার বিষয়। কাজেই এখানে আমার ছোট্ট একটি কথা হচ্ছে, আমরা যখন দেখছি, বাচ্চাকে দিয়েছিলাম, সাথে সাথে সার্চ হিস্ট্রিটা আমরা যেন প্রতিদিন খেয়াল করি যে ও কি সার্চ দিচ্ছে, ও কি দেখলো, ওর ওর ভিউ হিস্ট্রিটা দেখতে পারি। এবং খুব বুদ্ধিমত্তার সাথে ওর সাথে টপিকটা নিজে থেকে তুলে অন্যভাবে
বাচ্চাদের প্যালাটেবল করে, বাচ্চাটা যাতে হজম করতে পারে সেই তথ্যটা ওর মতো করে ওকে দিতে হবে, এবং বলতে হবে আমি তো মা, আমি তোমাকে সবকিছু সুন্দর করে বুঝিয়ে বলবো, বাইরে সবাই এত কিছু তো তোমাকে বুঝিয়ে বলতে পারবে না, তুমি সবকিছু আমাকে জিজ্ঞাসা করো। হ্যাঁ, যাতে ওর কাছে সবসময় মনে হয় মাকে জিজ্ঞাসা করা যাবে বা বাবাকে জিজ্ঞাসা করা যাবে। এই জায়গাতে নিজেদের মধ্যেও একটি স্বচ্ছতা রাখতে হবে, যেন আমরা কাপল গেমটা যেন অমন হয় যেন আমরা সন্তানের জন্য উই ক্যান বি দ্য সেন্টার। তো এইটুকু হতে না পারলেই আমার মনে হয় দ্যাটস দ্য চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জটা মোকাবেলা করাটাও আসলে চাইলেই সহজ, একটু শুধু উদ্যোগ নিতে হবে। এইটাই। আর একটা বিষয় হচ্ছে, আহ তুমি খুব মানে আপনি একটা খুব সুন্দর পয়েন্ট তুলে ধরেছেন, সেটা হচ্ছে নবজাতকের খাবারের ব্যাপারে যেই ফ্যামিলির যেই একটা মানে ঝাঁপিয়ে পড়ার ব্যাপার, যে ওকে এখনই খেজুর দিতে হবে মুখ থেকে চাবায় দিয়ে, অথবা মধু দিতে হবে। ইদানিংকার গবেষণায় কিন্তু দেখেছি গাট ব্রেন এক্সিস বলে একটা কথা আছে, অর্থাৎ মানে পেটের সাথে মস্তিষ্কের সম্পর্ক। যদি পেট ভালো থাকে মস্তিষ্ক ভালো থাকবে। হুম, হ্যাঁ, এই কথাটা খুব প্রচলিত। তো আমি যেটা করি, মাদেরকে খুব বোঝাই যে দেখেন, আহ আহ, নবজাতকের জন্য কলোস্ট্রামটা বা শাল দুধটাই ওর জন্য পর্যাপ্ত। ঘন্টায় যদি 15 ফোঁটাও খেতে পারে, এটা ওর পেট ভরে যাবে, কারণ এত ঘন থাকে। তো 7-8 দিন লাগবে, সেটা সিজারই হোক আর নর্মালি হোক, 7-8 দিন লাগবে তার হচ্ছে পুরোপুরি মার ফ্লোটা চলে আসতে। তো ইভেন 6 মাসেও দেখি যে ওরা উদ্ভট উদ্ভট সব খাবারের কথা বলে। হ্যাঁ, অ্যাপেল পিউরি, তারপরে ইউটিউব দেখে আরো বিভ্রান্তি করা অবস্থা। কিন্তু আমরা কিন্তু ছোটবেলায় দেখেছি আমাদের ঘরে যে চাল ডাল আছে সেটা দিয়ে একটু কিছু করে দিতে। হ্যাঁ, যেই নিত্যদিনে যে বাজারটা হচ্ছে সেখান থেকে অল্প অল্প করে বাচ্চাকে এই 6টি পুষ্টিগুণের যে উপাদানগুলো, এগুলো আস্তে আস্তে করে শরীরকে হচ্ছে সহনশীল করানোর যে অভ্যাস, যে পাতলা খিচুড়ি, তারপর একটু দেখা গেল মিষ্টি আলু সিদ্ধ, একটু গাজর সিদ্ধ, এইগুলো আর কি খাওয়ানোর উপদেশ দেওয়া হয়। তো আমি মাঝে মাঝে মাদেরকে বলি যে আপনারা একটা কাজ করেন, বুকের দুধের সাথে একটু হচ্ছে মিষ্টি আলুটা, সিদ্ধ মিষ্টি আলুটা একটু চটকে খাওয়াই দিন। বলে আপা এটা আপনি কি বলছেন। হ্যাঁ, তো যখন আবার এক্সপ্লেন করি ওরা কিন্তু একসেপ্ট করে। তো একসেপ্টেন্স আমাদের আছে। এটা তো গেলো একদম বাচ্চাদের কথা। আর একটা বিষয় হচ্ছে, এই বাচ্চাটা যখন 7-8 বছরের হয়, ডক্টর সঙ্গীতা, তখন অনেক অভিভাবকের অভিযোগ থাকে, মানে 5-6 বছর পর্যন্ত বাচ্চাগুলো কিন্তু কোলে কোলেই ঘুরে, সবার আদর ভালোবাসা পায়। যেই স্কুলে যাওয়ার সময় হলো বা বাচ্চাটার একটু বুলি ফুটলো, সোশ্যাল অ্যাক্টিভিটিস শুরু হলো, তখন অনেক অভিভাবকেরই কমপ্লেইন থাকে আমার সন্তান তো কথা শুনতে চায় না, নিজের মতো সিদ্ধান্ত নেয়। ঠিক বুঝতে পারছি কিনা বুঝছি না, বা ভুল বুঝছে আমাকে। আচ্ছা, এটা কি প্যারেন্টিং সমস্যা, নাকি শিশু বিকাশের একটি স্বাভাবিক অংশ? আপনার কি মনে হয়? এটি আমি একদম কমপ্লিটলি একটা স্বাভাবিক একটা ব্যাপার আম, হিসেবেই বলবো, এটা একেবারেই প্যারেন্টিং এর সমস্যা না। আম, আমার মনে হয় আমাদের মারাও চিন্তা করেছে, এই যে বাচ্চা বড় হলো এবং আমরা বলতে শুনেছি স্কুলে গেলেই তো কথা শুনতে চাইবে না। আহ আমরাও দেখেছি শুরুতে হচ্ছে গিয়ে তার নিজস্ব অনেক কিছু ডিসিশন মেকিং এর ব্যাপার চলে আসে এখানে। যেটা হয় আমাদের দুটো ব্যাপার আছে। এক, সেটা হচ্ছে একেবারে স্বাভাবিক ব্যাপার থেকে শুরু করি। প্রথমে আমরা খেয়াল করব, যেহেতু বাচ্চা এখন আমার কোল থেকে নামা বাচ্চা বাইরের খাবার খাচ্ছে, বাচ্চা ক্ষুধার্ত কিনা। হ্যাঁ, ওর ক্ষুধাটা মিটছে কিনা। যখন ক্ষুধা লাগে ওরা কিন্তু বুঝিয়ে বলতে পারে না যে ক্ষুধা লেগেছে, শুধু শুধুই ঘ্যান ঘ্যান করে বা ভালো লাগছে না সেটা সেটা প্রকাশ করে, কোনো কিছুই শোনার মনোযোগ তার থাকে না। দ্বিতীয়ত, কোনো বিষয়ে কোথাও থেকে কোনো বাচ্চার সাথে ব্যথা পেয়ে এসেছে কিনা, কোথাও খেলতে গিয়ে ব্যথা পেয়েছে কিনা, এংরি কিনা, টায়ার্ড কিনা, খেলেছে অনেকক্ষণ, এখন সে বলতে পারছে না যে সে ডিহাইড্রেটেড, তার পানি পিপাসা লাগছে, কারণ সে তো আসলে জানে না যে এটা কোন সমস্যার কারণে হচ্ছে। যখন স্কুলে যাচ্ছে, রেগুলার দেখছে যে হ্যাঁ খেলার পর সবাই পানি খাচ্ছে, তখন সে জানে খেলার পর পানি খেলে ওর কষ্টটা চলে যায়। কিন্তু 5-6 বছরের ওই সময়টায় যখন সে শুরু করছে তখনও সে জানে না। বাচ্চাটা উম এখনকার সময় আমরা সবাই ছোট পরিবার কথা ভাবছি, মানুষ করা, শিক্ষার জন্য
টিউটর দেওয়া, বাকি আরো অনেক কিছু চিন্তা করছি, বাইরে পাঠানো বা কোনো একটা ভালো স্কুলে দেয়া। কাজে যত কম সন্তান থাকে, কিন্তু সন্তানটি কি লোনলি কিনা, আমরা কতখানি সময় দিতে পারছি, আমার সংসারে হয়তো আমার মা বাবা রয়েছে কিন্তু তাদের বয়স হয়েছে, ঠিক কতখানি সে বাচ্চাটির মতো করে বাচ্চাটির সাথে কথা বলতে পারবে। আমি হয়তো ঘরে একজন গৃহকর্মী রেখেছি, কিন্তু তারও আসলে নিজস্ব জীবন রয়েছে, কতখানি তার ইচ্ছে করবে। আমি নিজে মা, আমি কাজ করছি, ওকে ভীষণ ভালোবাসি, তারপরও আমি বাচ্চাটির মতো করে কতখানি সময় দিতে পারছি। কারণ ও তো আসলে অনেকখানি সময় চাইছে, ওর তো এই পৃথিবীকে জানার জন্য, অ্যাডাপ্টেশনের জন্য সময় দরকার, মানুষের কাছ থেকে বোঝা দরকার, এটা কি ওটা কি এটা কি কেন এটা না। এত প্রশ্নের জবাব আসলে আহ বলে না যে ইট টেক্স আ ভিলেজ টু রেইজ আ চাইল্ড। হুম। কাজেই এরকম অনেক কিছু ব্যাপারের জন্য দেখা যাচ্ছে টাইম ম্যানেজমেন্টটা ঠিক মতো না হলে বাচ্চারা এই ট্যান্ট্রাম গুলো দেখায়, এটা স্বাভাবিক। দ্বিতীয়ত হচ্ছে আমাদের ব্রেইনে কর্টেক্স, কর্টেক্সের আবার প্রিফ্রন্টাল কর্টেক্স বলে একটা জায়গা আছে, সেটা একদম 20 বছর, 20-এরও কিছু পর, 25-25 পর্যন্তই বড় হতে থাকে। হ্যাঁ, তো এই পুরো সময়টাই সেই সময় যখন ফুললি ডেভেলপ হয়েছে, 25-26-এর একটা মানুষের আচরণ আর 5-6-এর একটা মানুষ বা 10-12-এর একটা মানুষের আচরণ তো মিলবে না, ব্রেন পুরোপুরি ডেভেলপ না। কাজে সে সবকিছু যুক্তি দিয়ে বোঝা, ব্রেইনের কাজ হচ্ছে লজিক করা এবং আগেরটার সাথে মিলিয়ে দেখা, তখন সে ডিসিশন মেকিং করতে পারে। তো এই দুটো যেহেতু ডেভেলপই হয়নি, ও বুঝতে পারে না। আরেকটি ব্যাপার হচ্ছে ডিসিশন মেকিং ক্যাপাসিটি, যখন সিদ্ধান্ত নেবার ক্যাপাসিটি আমার ব্রেইন গড়ে উঠবে, সেই সময়টিতে ওর কিছু ভুল করবে, কিছু ঠিক করবে, আমার সবকিছু ওর সব সময় ইচ্ছে করবে না। এই ক্ষেত্রে একজন মা হিসেবে, একজন চিকিৎসক হিসেবে এবং একজন শিক্ষক হিসেবে আমি বলবো আমাদের অ্যাপ্রোচ হতে হবে আই টু আই। একটি শিশুর বা আমার সন্তান যেই বয়সেরই হোক, ওকে পাশে বসাতে হবে বা ওর লেভেলে আমার বসতে হবে, ওর কাঁধে হাত দিয়ে ওকে শান্ত করে, শান্ত ভয়েসে ওকে চোখে চোখ রেখে চেষ্টা করতে হবে কথা বলার। ও চিৎকার করছে, না করছে, আচ্ছা ঠিক আছে, আমরা অন্যদিকে একটু মনোযোগ ঘুরাবো, আবার আমার কথাটা বুঝিয়ে বলতে চেষ্টা করব। প্রচুর ধৈর্য দরকার, কিন্তু ধৈর্য ধরে একবার বা দুইবার আপনি যখন অন রিপিট কথাটি বলতে পারবেন, দেখবেন ও আপনার সাথে কানেক্ট করার চেষ্টা করছে। আই টু আই কন্ট্যাক্ট, সুস্থ সন্তান হোক, সন্তানের কোনো মানসিক রোগ থাক, যেরকম অটিজম, ডাউন সিনড্রোম, সমস্ত বেবিদের ক্ষেত্রে, একটু বড় হচ্ছে তাদের ক্ষেত্রে, অ্যাডোলেসেন্সের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে আই টু আই কন্ট্যাক্ট কাম ভয়েস, সিট ডাউন এট এ লেভেল, এই কিছু ব্যাপার সবসময় কাজ করবে। ইউ ক্যান ট্রাই, আমার মনে হয় এটা সাহায্য হবে যে। এবং আসলে পুরোটুকু নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিতে হবে না, ওদের সিদ্ধান্ত নিতে সাহায্য করতে হবে, হুম। অপশন দিয়ে দিয়ে এটা করলে কেমন হয়, ওটা করলে কেমন হয়, এইভাবে করে উই ক্যান হেল্প। এক সময় দেখা যাবে যে সন্তান নিজে থেকে আমি যে কথাটি বলতে চাচ্ছি সেটা বলছে, তাহলে কি এটা করব? তো সন্তান কথা শুনতে চায় না হুম। থেকে কথা নিজে থেকে ও অ্যাপ্রোচে চলে আসবে, ও জানবে যে এটা মনে হয় ভালো হবে, এটা হবে, কিন্তু একটু সময় দিতে হবে, একটু সময় দিতে হবে আসলে। আচ্ছা, এইটার প্রেক্ষিতেই আমি একটু দিলাফরোজ মুনিয়া আপাকে একটু জিজ্ঞাসা করতে চাচ্ছি। এটা তো দেখলাম সন্তানকে আমরা সাপোর্ট দিচ্ছি, অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই সাপোর্টটা যদি অতিরিক্ত নিয়ন্ত্রণের মধ্যে চলে আসে, এটা কি সন্তানের স্বাধীনতা এবং এই যে অতিরিক্ত নিয়ন্ত্রণ বা তাকে আমার অনুগত করা, এটা কিভাবে আসলে আমরা ভারসাম্য রাখতে পারি, মুনিয়া আপা? জি, ধন্যবাদ মোহসেন আপনাকে। আর সঙ্গীতা, আপনাকে অনেক ধন্যবাদ। আমার খুব ভালো লাগছিল আপনার কথা শুনতে। এবং মানে আমার মনে হচ্ছিল যে আমার ছেলেবেলাকে আমি কোনোভাবে রিলেট করতে পারছি আপনার কথার সাথে। এবং মানে আপনার সাথে আমি অনেক ক্ষেত্রে শুনছিলাম আর একমত পোষণ করতে চাচ্ছি এখন। এবং ও মানে সঙ্গীতার কথার পরপরই আমার যে প্রশ্ন, সেটাতে আমি বলবো যে মানে কোয়াইট সিমিলার। আসলে উনি অনেকখানি বলে দিয়েছেন, আমার উত্তরগুলি উনি অনেকটুকুই বলে দিয়েছেন। এই যে এই আহ, একটা সন্তানকে আসলে যতটা প্রেসার দিয়ে একটা জিনিস বোঝানো বা একটা জিনিস
মানে করানো, তার চাইতে আমার মনে হয় যে আমাদেরকেও অনেক কিছু করতে নিষেধ করা হতো। আমি আমার ছেলেবেলায় যদি চলে যাই, আমাদেরকে বলা হতো যে এটা করা যাবে না, ওটা করা যাবে না। আসলে উম, আহ, একটা প্রজন্ম তো চেঞ্জ হয়েছে। আমরা যেই জিনিসটা পাইনি, আমরা হয়তো টেকনোলজিক্যালি এতটা সাউন্ড ছিলাম না আমাদের সময়, কিন্তু আজকালকার বাচ্চারা তো আসলে টেকনোলজিক্যালি অনেক সাউন্ড। সো একে আমি যতটা প্রেসার দিব বা একে আমি যতটা নিয়ন্ত্রণ করতে চাইবো, আমার মনে হয় যে সেটা আসলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাটা বেশি। সেক্ষেত্রে আমার মনে হয় যে যেটা আমরা নিষেধ করতে চাই, আমাদেরকে তো একেবারে স্পষ্ট বলা হতো এটা করা যাবে না। কেন করা যাবে না? আমাদেরকে কিন্তু ওই ব্যাখ্যা দেওয়া হতো না যে এইটা করা যাবে না বিকজ অফ দ্যাট। হুম। এখনকার বাচ্চাদের ক্ষেত্রে আমার মনে হয় যে কমিউনিকেশনটা আরো বেশি ক্লিয়ার হলে সেটা ওদের জন্য বেটার হয়। সেক্ষেত্রে আম, যদি কিছু করতে নাও বলা হয় যে এই কাজটা তুমি করো না, এই এই কাজটা তোমার জন্য ভালো না, কিন্তু ভালো না কেন এটা যদি তাকে ব্যাখ্যা দিয়ে বোঝানো যায় বা তাকে যদি একটু ছোট করে জানানো যায়, কোনো উদাহরণ দেওয়া যায়, আম, সেটা মনে হয় তার জন্য বেটার। আমি ছোট করে একটু বলি, সেটা হলো যে আমাদের সময় আমাদের প্যারেন্টসরা বলতেন যে সান্ধ্য আইন, আম, মাগরিবের আজান দিয়েছে বাসায় ঢুকতে হবে, কিন্তু কেন ঢুকতে হবে এইটার ব্যাখ্যা ওনারা কখনো দেন নাই। আজকালকার বাচ্চারা এই সান্ধ্য আইন মানে না। ম্যাক্সিমাম বাচ্চারা, ম্যাক্সিমাম ফ্যামিলিতেই, ফ্যামিলিগুলো এখন এরকম হয়ে গেছে যে মাগরিবের সন্ধ্যার পরই আসলে তাদের মনে হয় যে জীবন শুরু হয় তাদের সন্ধ্যার পরে। সন্ধ্যার পরে বাইরে যাওয়া, বাচ্চাদেরকে নিয়ে খেতে যাওয়া, এই বিষয়গুলো কিন্তু একটা জায়গায় যে আমি যদি তাকে রেগুলার বেসিসে, রেগুলার একটা জীবনকে জীবন সম্পর্কে যদি ধারণা দিতে চাই, সেক্ষেত্রে কেন সে সন্ধ্যার পরে বাইরে যাবে না, তাকে কেন বাড়ি ফিরে চলে আসতে হবে, পারিপার্শ্বিক অবস্থা সবকিছু ব্যাখ্যা করলে আমার মনে হয় যে ভালো। দ্বিতীয়ত, আমার যেটা মনে হয় যে বয়স অনুযায়ী একটা বাচ্চাকে সিদ্ধান্ত নিতে দেয়াটা, এই এই জিনিসটাতে তাকে প্রেশার না করে, তার বয়স যেই, যে বয়সে, সেই বয়সে ছোটখাটো সিদ্ধান্তগুলো সে যদি নিজে নেয় এবং সে এতে করে প্যারেন্টস এর সাথে তার একটা কমিউনিকেশন বিল্ড আপ হবে। সে সিদ্ধান্তটা তার প্যারেন্টস কে জানাতে পারবে এবং এতে করে হবে কি যে দুই পক্ষীয় এই সে কি ভাবছে, মানে বাচ্চা কি ভাবছে, এটা সম্পর্কে প্যারেন্টস মানে কিছুটা হলেও বুঝতে পারবেন। নিয়ন্ত্রণের বদলে নির্দেশনা দেয়াটা বেটার। নিয়ন্ত্রণ করতে চাইলে আজকালকার টেকনোলজির যুগে বাচ্চাকে নিয়ন্ত্রণ করতে চাইলে সেটা আসলে আহ, কতটা মানে কার্যকর হবে বলে আমার মনে হয় না। বিকজ নিয়ন্ত্রণ করতে চাইলে তার তার সামনে আসলে অনেকগুলো পথ, আমাদের সামনে এত পথ ছিল না, আমরা যখন ছোট ছিলাম এত পথ ছিল না, কিন্তু এখন আসলে পৃথিবীটা একটা ওর হাতের মুঠোয়। সো ও কি করবে কি করবে না, এটা যদি বন্ধুর মতো প্যারেন্টস না থাকে তাহলে সে যে কোনো রকমের আম, ভুল সিদ্ধান্ত নিতে ওর জন্য সহজ হবে। আহ আরেকটা জিনিস, আমাদের আমাদের ক্ষেত্রেও আমাদের সময় ছিল ভুল করলে বকা দেয়াটা, যে এটা করলা কেন, ওটা করলা কেন। কিন্তু আমি যত বড় হয়েছি, আমি যত বুঝতে শিখেছি, আমার মনে হয়েছে যে ভুল করতে দেওয়া উচিত বাচ্চাদেরকে। কারণ ভুল না করলে সে শুদ্ধটা শিখবে না। যখন সে দু একটা ভুল করবে বা জীবনে চলার পথে তার ভুল সিদ্ধান্তের কারণে তাকে যখন কিছুটা হলেও সাফার করতে হবে, তখন সে বুঝবে যে এই সিদ্ধান্তটা আমার ভুল ছিল। এইভাবে সিদ্ধান্তটা না নিয়ে আমি অন্যভাবে নিতে পারতাম, বা আমার বাবা মার সাথে আমি কথা বলতে পারতাম। এই এই যে একটা মানসিক মানে মানসিকভাবে তাকে তৈরি করার যে জায়গাটা, তাতে আমার মনে হয় যে এই ভুল করার তার সুযোগ রাখাটা উচিত। আম, বিশ্বাসের জায়গাটা, বাবা মাকে সে যেন বিশ্বাস করে এবং আহ, বিশ্বাসের এই জায়গাটা, স্বাধীনতা থাকলে, তার যদি স্বাধীনতা থাকে সেক্ষেত্রে হবে কি যে বিশ্বাস গড়ে উঠবে বাবা মার সাথে তার। আম, যেটা হবে যে স্বাধীনতা এবং বিশ্বাস, তার বাবা মা যখন তাকে স্বাধীনতা দিবে তখন বাবা মার প্রতি একটা বিশ্বাস তার স্থাপন হবে যে না, আমাকে আমার ইচ্ছা মতো না হলেও আমাকে আমাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। হ্যাঁ, জীবনে তো গুরুত্ব পাওয়াটা একটা বিষয়। একটা ছোট বাচ্চাও চায় তাকে কেউ গুরুত্ব সহকারে তার সাথে কথা বলুক, একেবারে যে কিছুই বোঝে না, বিষয়টা এরকম। আমার প্রথম এবং আহ, আহ, মানে আমি
আপাদমস্তক এটাই বলতে চাই যে যোগাযোগের জায়গাটা বাবা মার সাথে সন্তানের, এটাকে আসলে সবচেয়ে বেশি আহ, কাজ করা উচিত। এটা নিয়ে বাবা মার, বাচ্চা তো আসলে বাবা মার সাথে সম্পর্ক বা যোগাযোগটা কেমন হবে এটা, ও ওর বাবা মার সাথে যোগাযোগের জায়গাটা বা বাবা মার সাথে কথা বলার জায়গাটা, কতটুকু আমি আমার বাবা মাকে বলতে পারি, এই জায়গাটা যখন তৈরি হবে তখন আসলে সে ভুল সিদ্ধান্ত নেয়া বা ভুল করা থেকে অ্যাটলিস্ট বিরত থাকবে আমার মনে হয়। আহ মানে সব দিক থেকে যদি দেখি সেটা হলো যে একজন বাবা মাকে তার আম, সন্তানের প্রতি কঠোর না হয়ে, মানে কঠিন ভাবে কোনো কিছু ট্যাকল করতে না চেয়ে তার সাথে বন্ধু ভাবাপন্ন মনোভাব নিয়ে কথা বলা এবং তাকে বন্ধু সুলভ আচরণের মধ্যে ওর ওকে বুঝতে পারাটা বা ওকে বুঝতে দেয়াটা উভয় পক্ষের জন্য ভালো। যেটা আমরা হয়তো পাইনি, কিন্তু আজকালকার সন্তানদের জন্য এটাই মনে হয় শ্রেয়, আমার মনে হয় এটা। আচ্ছা, এই ক্ষেত্রে তো অনেক সময় আমরা দেখি যে আমাদের আসলে শহর ভিত্তিক যে পরিবারগুলো এখন একক পরিবার অনেক বেশি হয়ে যাচ্ছে। আগে তো যৌথ ফ্যামিলির একটা ব্যবস্থাপনা ছিল, যে দেখা যাচ্ছে যে আহ চাচা, ফুপু, তারপরে হচ্ছে হয়তো বা পাড়া প্রতিবেশী সবাই মিলে একটা কমিউনিটি আমরা মেনটেন করছি। কিন্তু এখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু বাচ্চা মা বাবাকে তো পাচ্ছেই না। অনেক ক্ষেত্রে মা বাবা জব করছেন, তারা হয়তো বা হাউস মেকারের কাছে বড় হচ্ছে। তো এই যে যৌথ পরিবার আর একক পরিবার, এর প্রভাবটা বাচ্চাদের উপর কেমন আসতে পারে? মুনিয়া, আপনি এই বিষয়ে কি মনে করছেন? আম, আমার যেটা মনে হয় যে আসলে অর্থনৈতিক কারণে এই এই যে নিউক্লিয়ার ফ্যামিলিগুলো, এগুলোকে আসলে আজকালকার যে নিউক্লিয়ার ফ্যামিলিগুলো, এগুলো আসলে অর্থনৈতিক কারণেই একটা যৌথ পরিবারের থেকে আম, যৌথ যৌথ পরিবারের অর্থনৈতিক যেই জায়গাটা, সেটা থেকে হয়তো বেশিরভাগ ফ্যামিলি বা বেশিরভাগ প্যারেন্টস মনে করে যে আমরা যখন নিউক্লিয়ার একটা ফ্যামিলি করব তখন এই বাচ্চাটার উপরে আমার বাচ্চাটাকে আমি বেশি ভালো করে মানুষ করতে চাইবো। সেটা মনে করে যে অর্থনৈতিক দিক থেকে তার লেখাপড়া, তার খাওয়া দাওয়া, তার সামাজিক অবস্থা সবকিছুর দিক থেকে আসলে তাকে আমি একটা খুব বেটার একটা লাইফ দিতে পারবো। কিন্তু আসল কথাটা, আসল বিষয়টা হলো আম, হয়তো সে এই জায়গা থেকে একটা সচ্ছলতা দেখবে, কিন্তু একটা শিশুর যে মানসিক বিকাশ, একসাথে থাকার, একই পরিবারে বড় হওয়ার, দাদা দাদি, নানা নানি, দাদা দাদি, চাচা, ফুপু এদের মধ্যে, এবং আহ, উম, সাথে হচ্ছে কাজিনদের সাথে বা ভাই বোনদের সাথে বড় হওয়ার যেই বিষয়টা, শেয়ারিং যে বিষয়টা, এই বিষয়টা সে অবশ্যই যৌথ পরিবার থেকেই শিখবে। পারিবারিক বন্ধন বিষয়গুলো কিন্তু আজকালকার আমি মানে প্রেজেন্ট অনেক ঘটনা থেকে আমরা দেখি যে পারিবারিক যেই বন্ধন বা আম, এই যে সামাজিক অবস্থা থেকে অবস্থায় যেগুলো দেখি যে বিভিন্ন ক্রাইম, এই যে যা যা হচ্ছে, আমার মনে হয় যে যৌথ পরিবারে একটা বাচ্চা বড় হলে কিছুটা হলেও যে বাবা মা ওয়ার্কিং, মানে একজন ওয়ার্কিং, দুজন ওয়ার্কিং প্যারেন্টস, তারা বাচ্চাকে যতটা সময় দেয়, আসলে সময় দিতে তো পারেন না, সত্যি কথা এটা। আম, এটা আসলে দোষ দিয়ে লাভ নাই, কাউকে দোষ দেওয়ার কিছু নাই। এটা আসলে অবস্থাটাই এমন হয়েছে যে বাংলাদেশ, আমি ঢাকা শহরের কথা বলছি, ঢাকা শহরের পরিপ্রেক্ষিতে একটা লম্বা সময় বাবা মা বাড়িতে থাকছেন না, তারপরে তারা এসে বাচ্চাকে ওই সময় দেয়াটা, এটা আসলে হয়ে ওঠে না। তো সেক্ষেত্রে অবশ্যই যৌথ পরিবারের প্রয়োজন আছে। আম, যদি এমন হয় যে যৌথ পরিবারে সম্ভব হচ্ছে না, তাহলে আমার মনে হয় যে আমাদের আহ, মানে ওয়ার্কিং প্যারেন্টস যারা আছেন তাদের ক্ষেত্রে ডে কেয়ার গুলো তাদেরকে হেল্প করতে পারে। ডে কেয়ারে বাচ্চারা, আমি অনেক ডে কেয়ারকে দেখেছি, ওরা বাচ্চাকে যথেষ্ট উম, সুন্দরভাবে, হয়তো যৌথ পরিবারের যেই আহ, মানে আমেজটা সেটা দিতে না পারলেও আম, অনেক কিছু শেখায়। তো শেখার জন্য অবশ্যই বাচ্চাকে একটা সুস্থ পরিবেশ, তার বন্ধু, তার শেখার যে মানুষটা, সবাইকে আসলে তার প্রতি আম, ভালোবাসাপূর্ণ হতে হবে।
এটাই মনে হয়। সঙ্গীতা, আপনার যদি হচ্ছে এই প্রেক্ষিতে কোনো অভিমত থাকে। উম, না, আমার আমার কাছে মনে হচ্ছে মুনি আপা খুবই চমৎকার করে পুরো গুছিয়ে বলে দিয়েছেন, খুবই চমৎকার করে গুছিয়ে বলে দিয়েছেন। আমি ইনফ্যাক্ট আপার কথা থেকে শেখার চেষ্টা করছিলাম যে আমার কোথাও কি ফাঁকা রয়ে গেল, মানে আমি কিছু মতো পারছি কিনা। আমি একটা পয়েন্ট এখানে মুনিয়া খুব সুন্দর করে বলেছেন, ডে কেয়ার। আসলে আমরা কিন্তু সাফার করছি ডে কেয়ার বিষয়টাতে। একটা কোয়ালিটি ডে কেয়ার কিন্তু না আমাদের যারা আমরা চাকরিজীবী প্যারেন্টস তাদের জন্য আমরা শহরে বা গ্রামে পাচ্ছি, অথবা কিছু কিছু গার্মেন্টস এ যেটা হয় আমি দেখেছি যে ওদের অল্প বিস্তর দু একটা গার্মেন্টস এ তারা হচ্ছে বাচ্চাদেরকে একটু ডে কেয়ারের সুবিধা করে দিচ্ছে। কিন্তু আসলে ডে কেয়ারটা একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত আমাদের প্রয়োজন। আসলে যেহেতু আমরা এখন চাকরির ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে এগিয়ে যাচ্ছি, আবার পরিবারটাকেও ধরে থাকতে আমাদেরকে হবে, সেক্ষেত্রে মার সাথে বাচ্চার একটা আন্তরিকতা বা সম্পর্ক থাকে। অনেক বাবাকেও দেখেছি ডে কেয়ারে বাচ্চাকে নিয়ে যাচ্ছে, তো তার কর্মস্থলে। তো আমাদের আসলে সার্বিকভাবে এত বড় একটা দেশে কর্মজীবী মা অনেক বা প্যারেন্টস অনেক, কিন্তু ডে কেয়ারের একটা অপ্রতুলতা রয়ে গেছে। এটা কিন্তু আমার চোখে পড়েছে। আমি জামালপুর ডিস্ট্রিক্টে গিয়েছি, তারপরে চট্টগ্রামে গিয়েছি, খুলনা গিয়েছি, বিভিন্ন কাজের সুবাদেই গিয়েছি। তো সেখানে আমি দেখেছি যে আসলে প্রপার ডে কেয়ারটা ওভাবে আমরা পাচ্ছি না। মজার ব্যাপার হচ্ছে মিরপুরে কোন একটা বস্তিতে আমি কাজ করতে গিয়েছিলাম আমার কোন একটা কাজের অংশ হিসেবে। ওখানে ওরা খুব সুন্দর করে ওই স্লাম এরিয়াতেই আহ, দুটো ঘর মিলে ওরা প্রায় 15টা বাচ্চা রাখে। সবগুলো বাচ্চার মা বাবা, হয়তো বা বাবা রিক্সা চালাচ্ছে, মা হয়তো বা গার্মেন্টস এ চাকরি করছেন, বা বাসায় কারো বাসায় হাউস মেকার হিসেবে বা কিপার হিসেবে কাজ করছেন। তো ওরা সুন্দর করে সারাদিন বাচ্চাটাকে রাখছে ওদের ওদের অ্যাবিলিটি অনুযায়ী। তো আমি যেটা ফিল করেছি যে ডে কেয়ার যেহেতু নিউক্লিয়ার ফ্যামিলি বেশি আমাদের এখন দেখা যাচ্ছে, তো আহ, শুধু 5 বছর পর্যন্ত না, একটা সার্টেন সময় পর্যন্ত অ্যাটলিস্ট প্রাইমারি এডুকেশন পর্যন্ত আমাদের একটা ডে কেয়ার সাপোর্ট আসলে দরকার, মানসম্মত ডে কেয়ার সাপোর্ট দরকার। আচ্ছা, আরেকটা বিষয় আমি দেখেছি ডক্টর সঙ্গীতা, সেটা হচ্ছে যে একটা পরিবারে একাধিক সন্তান আছে। হ্যাঁ? তো দেখা গেল যে ছোট সন্তানের ভিতরেই সন্তানের প্রতি পরিবারের সবার বাবা মাবার একটা বেশি আকর্ষণ কাজ করে বা আহ্লাদ কাজ করে। তখন বড় সন্তানটা যে এতদিন লালিত পালিত হয়েছে, তার ভিতরে একটা হয়তো বা একটা ঈর্ষা বা একটা কম্পারিজন কাজ করে। তো এই যে একাধিক সন্তানের প্রতি সমান মনোভাব, মনোযোগ, এটা কিভাবে নিশ্চিত করা যায়? সমান কথাটা একটা মিথ। হ্যাঁ, সমান আসলে হওয়া সম্ভব না। আমরা, আমাদের যদি দুটো কাজিন থাকে, দুটো ভাই বোন থাকে, দুজন ছোটবেলার বেস্ট ফ্রেন্ডের সাথে আমরা কানেক্টেড হয়ে আছি, তিনজনের হয়তো একটা গ্রুপ, সমান একেবারেই সম্ভব না। কারণ আমাদের প্রত্যেকটা মানুষের আচরণ সমান না, আমাদের প্রত্যেকের চাহিদা সমান না। আমার নিজের দুজন সন্তান পিঠাপিঠি। হ্যাঁ, আমি পড়াশোনা একটু বিরতি দিয়ে ঠাস ঠাস করে দুটো বাবু চেষ্টা করলাম জীবনে ওদেরকে এনে ফেলেছি 14 এবং 15 সালে। খুব কাছাকাছি বয়সে, খুব বেশি বয়সের পার্থক্য রয়েছে এমন নয়, কিন্তু ওদের চাহিদা সমান নয়। একজন ছেলে সন্তান, একজন মেয়ে সন্তান, কাজেই তারা ভিন্নভাবে আমার মনোযোগটাকে চায়। তাদের প্রতি যে সময়টা দিতে হয় সেটা ভিন্ন। এই ক্ষেত্রে আমাদের যেটুকু করতে পারি, ওই যে বলে কোয়ালিটি টাইম, এখন কোয়ালিটি টাইমটা কিরকম হতে পারে, সেটা হচ্ছে দুটো বাচ্চার ক্ষেত্রেই আমি সকালবেলা উঠে, ঘুম ভালো হয়েছে, একটু প্রে করো, আমরা চোখে মুখে পানি দেই, একে একটু আদর করলাম, ওকে একটু আদর করলাম, চলে আসলাম, ওইটুকু পর্যন্ত সময় হতে পারে। দেখা গেল ছেলে বাচ্চাটি হয়তো ফুটবল খেলেছে বা খেলবে, ওকে তুমি কিন্তু ঘুমাবে। মেয়ে বাচ্চাটি হয়তো ফুটবল খেলে না, ও হয়তো সাইক্লিং করে, কিংবা অন্য মেয়ে বাচ্চাদের সাথে দোলনা খেয়ে চলে আসবে, ওকে বলতে পারি মা তুমি পড়াটা শেষ করে নাও। দুটো বাচ্চার প্রতি আমার দুজনের ইনস্ট্রাকশন আলাদা, কারণ আমি জানি দুজনের এনার্জি
ভিন্নভাবে খরচ হবে। তো যাকে ঘুমাতে বলছি তাকে যে আমি খুব আদর করছি তা না, আমি জানি যে ওর প্রয়োজনটা কোথায়। দুটো বাচ্চাকে যখন পড়াচ্ছি, আহ ছেলে যে সাহিত্য বা এই সমস্ত জায়গায় দুর্বল, বিভৎস রকমের বাংলা সেন্টেন্স তৈরি করে বসে আছে, বানান ভুল করছে। আর মেয়ে যে গল্পের বই পড়ে, ওর এই ব্যাপারে কোনো সমস্যা নাই, কিন্তু আগামীকালকে ম্যাথ পরীক্ষা, সে খুব ভীত হয়ে আছে। তো দুজনের বেলা পড়াশোনার মনোযোগও কিন্তু আমার ভিন্ন ভিন্ন। কিন্তু যখন ওদের একজনের ম্যাথের সময় আমি বসছি আর একজনের ম্যাথের দিন বসছি না, তার মানে কিন্তু এটা না যে আমি ওদের প্রতি সমান মনোযোগ দিচ্ছি না, সমান ওদের দরকারও নেই। যার যেখানে প্রয়োজন তার সেখানে মনোযোগ দিতে হবে। আমার একটি সন্তান মিষ্টি খুব ভালোবাসে, কাজে ওর কার্বোহাইড্রেটের অভাব পূরণ হচ্ছে কিনা সেটা নিয়ে আমার খুব বেশি টেনশন হয় না। কিন্তু যেই বাচ্চা আমার ভাতও পছন্দ করে না, মিষ্টি জোর দিতে হয় যেন সে কার্বোহাইড্রেটটা ঠিক মতো খায়। যে ডিমটা ফাঁকে দিয়ে ফেলে দিয়ে চলে যাবে, আস্তে করে দুধটা ফেলে দেবে, তার দিকে আমার খেয়াল দিতে হবে যে ও পানিটা খাচ্ছে কিনা, ওর প্রোটিনের অভাবটা যাচ্ছে কিনা। কাজে ওটা খাওয়ার সময় হয়তো আমি খেয়াল করছি, খাও, গেল, চাবাও। সো এটা আসলে মা হিসেবে, বাবা হিসাবে, যখন আমি পাচ্ছি না, রেডি হচ্ছে, একটু দেখো তো ডিমটা ওকে শুধু খাইয়ে দিও, ওরা দুজন দুধ খাচ্ছে কিনা এটা কিন্তু তুমি দেখো। এইটা হাজবেন্ড ওয়াইফ হিসেবে দেখা, বা দাদু দিদার বাসায় গেল, মা আমরা একটু বেরোচ্ছি, ও দুধটা যেন খায় সেটা একটু দেখো। এই এই ছোটখাটো ব্যাপার ধীরে ধীরে এনশিওর করাতে হবে। তো সমান ব্যাপারটা মেথ। দ্বিতীয়ত, আলাদা করে দুজনকে ভ্যালু করছি কিনা। হ্যাঁ, দুজনে বাচ্চারা একদম ছোট বাচ্চা 5 বছর পর্যন্ত, এরপর স্কুলে যাচ্ছে, অ্যাডolescence হচ্ছে, সব সময় ওরা খেয়াল করছে আমাকে কি বেশি আদর করছে কিনা। তো বেশি আদর কম আদরটা চেয়ে যেটুকু সময় ওর দরকার, ধরা যাক আমার একটি সন্তান প্রি অ্যাডোলেসেন্সে গিয়েছে বা অ্যাডোলেসেন্সে গিয়েছে, ওকে আমি সেই মনোযোগটা দিচ্ছি কিনা। মেয়ের যখন মেনস্ট্রুয়েশন হচ্ছে, ও কি একটা আয়রন ট্যাবলেট খাচ্ছে কিনা, মা তোমার কি কষ্ট হচ্ছে কিনা। ভাইকে হয়তো বলছি, বাবা দিদি পিছে একটা বালিশ দাও তো, ও দেখছে যে ওর জন্য সবাই কেয়ার করছে। ছেলে কোথাও ব্যথা পেয়ে এসেছে, ব্যথা পেয়েছো, তুমি একটা এটা খাও তো, তোমার পাটা একটু ধুয়ে দিই, এখনো কষ্ট হচ্ছে বাবা। দিস ইজ ভ্যালুড। অ্যান্ড অলসো যখন তারা কোনো কিছুতে ভালো করছে, তুমি কিন্তু এটা খুবই ভালো করেছো, ওটা তো একটু মনোযোগ দিলে ওটাও ভালো হতে পারে, দিস ইজ আলাদা করে ভ্যালু করা। এবং যখন আমি ওদেরকে কোনো কিছু শেখাতে যাচ্ছি, ধরা যাক আমি জানি যে একজনের হাতের ব্যালেন্স ভালো, তুমি আহ, সমস্ত বোতলে পানি ভরে ফেলবে, এটা তোমার দায়িত্ব, এটা কিন্তু তুমি আমাকে মাকে হেল্প করবে। একজন হয়তো জানি যে পশু পাখিকে খুব পছন্দ করে, বাইরে গিয়ে দুনিয়ার বিড়াল গরু ছাগল সবাইকে চুমু দিয়ে চলে আসে, বারান্দায় পাখির জন্য তুমি কিন্তু ওই যে প্লেটের যে ভাতটা ওটা অল্প করে পানি দিয়ে তুমি তুমি রাখবে, এটা তোমার দায়িত্ব কিন্তু। তো ও এসে আবার দেখাচ্ছে যে মা রেখেছি, দেখো ওই যে পাখি বসে গেছে। তো সংসারের দায়িত্ব ভাগ করা, বা তোমার রুমের ডাস্টবিনটা গিয়ে নিয়ে একবার একটা বড় ডাস্টবিন যেটা সেখানে নিয়ে ফিল করো, কয়েলটা জ্বালাও, তোমার বিছানাটা ঝাড় দিয়েছো, একজন বিছানা ঝাড়ো, একজন ঝাঁটাটা নিয়ে আসো, আবার ঝাঁটাটা জায়গা মতো রাখো, খেলনা করেছো গুছিয়েছো, তুমি এটা গুছাও, তুমি ওটা গুছাও, বইটা তুমি গুছাও, বাইরে থেকে কাপড়টা তুমি আনো, তুমি ভাঁজ করো। দিস ইজ দি ওয়ে যে আমরা দুজনকে সমান গুরুত্ব দিচ্ছি। ওদের একই সাথে আমার কাজ সহজ হচ্ছে, কিন্তু ওদেরকে কাজ শিখতে যখন সাহায্য করছি, ব্যাপারটা ভাগাভাগি হচ্ছে। ব্যাপারটা ওরা মনে হচ্ছে আমি রেসপন্সিবিলিটি নিচ্ছি, আমাকে মার দিচ্ছে, এবং দুজনকেই কিন্তু দিচ্ছি। তো দিস ইজ দি ওয়ে যে দুজনকেই স্পেশাল ফিল করানো, আলাদা আলাদা ভাব। হ্যাঁ। তো সমান আসলে মিথ, এটা সম্ভব না, এবং এটার প্রয়োজনও নাই। আমাদের শুধু খেয়াল করতে হবে কার কি প্রয়োজন, তাকে সেটা আমরা দিতে পারছি কিনা। মাই চাইল্ড ইজ সিন, মাই চাইল্ড ইজ ভ্যালুড, আর যার যেটা প্রয়োজন সেখানে আমি দাঁড়িয়ে থাকতে পারছি কিনা। আমার মনে হয় তাহলে সম্ভব। এক্স্যাক্টলি, শেয়ারিং ইজ কেয়ারিং। এই বিষয়টা আসলে সবসময় দেখেছি। আর এই ক্ষেত্রে এই যে বাচ্চাটাকে আমি আগ্রহ তৈরি করছি, এরকম অনেক সময় হয়েছে যে বাসায় মেহমান আসবে, হয়তো বা দেখা গেল যে অনেকের ছুটা হোম মেকার থাকে, অনেকের একেবারে পার্মানেন্ট হোম মেকার থাকে। তো যে ক্ষেত্রে হচ্ছে টেম্পোরারি হোম মেকার, সে হয়তো বা চলে গেছে, ওই মুহূর্তে গেস্ট এসছে। তো এরকম অনেক সময় হয় যে তুমি একটু গেস্টের জন্য শরবতটা রেডি করো তো, অথবা হচ্ছে এই বিষয়টা একটু গ্রিটিংস করে আসো তো। তো আমি দেখেছি ডক্টর সঙ্গীতা, এই বিষয়টা ওরা একটা পর্যায়ে এনজয় করে।
শেয়ারিংটা, এই যে আমি অতিথি পরায়ণের ব্যাপারে বা খেলাধুলার ব্যাপারে বা হচ্ছে কোনো ইলনেস বা সিকনেসের ব্যাপারে যখন তাদেরকে একটা বিষয়ে জানাচ্ছি, ওরা এই বিষয়টা কেয়ার করে। কিন্তু তারপরেও দেখা গেছে একটা সময় অভিযোগ আসে, মা তুমি কিন্তু ভাইয়াকে বেশি ভালোবাসো, বা ভাইয়াকে তুমি একটু বেশি প্রশ্রয় দিচ্ছ। আবার ওদিক দিয়ে হয়তো বা ছেলে আমাকে বললো যে মা তুমি কিন্তু ওকে একটু বেশি প্রশ্রয় দিচ্ছ, হ্যাঁ তুমি ওকে একটু বেশি ভালোবাসো। আসলে সত্যি এই বিষয়গুলো ফেস করতে হয়, কিন্তু এখানে নিউট্রাল নিউট্রাল হওয়ার ব্যাপারটা, প্যারেন্টস বা অভিভাবকের নিউট্রাল হওয়ার ব্যাপারটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। আর এই ক্ষেত্রে আগ্রহটা আমরা কিভাবে ওদের হচ্ছে বাড়াতে পারি, ডক্টর সঙ্গীতা, যে ওরা যে আমাদের কাছ থেকে শিখবে বা আশেপাশ থেকে শিখবে, আহ আহ, কোনো বিষয়ে ওরা যে একটা কিছু তৈরি করবে, এই আগ্রহগুলাকে আসলে কিভাবে উৎসাহ তো দিচ্ছি, সাথে আর কিছু কি প্রয়োজন যে একটা বিষয় তারা শিখবে, সেটা পড়াশোনা হোক, অতিথি পরায়ণতা হোক, অথবা খেলাধুলা হোক, অথবা যে কোনো বিষয় হোক, কিভাবে ওরা আসলে এই শেখার বিষয়টাকে উৎসাহিত মনে করবে নিজেদেরকে, যে আমি শিখছি বা কিছু একটা। এই এই ব্যাপারে আমার নিজস্ব অভিজ্ঞতা বলে যে সবচেয়ে প্রথম এবং সবচেয়ে শেষ কথা হচ্ছে টাইম, এবং তার সাথে যেটা লাগবে ধৈর্য। এবং এই টাইম এন্ড ধৈর্য দিয়ে আমরা অ্যাকচুয়ালি কি করব বাচ্চাটার সাথে? সেই বাচ্চা, আমি যদি মনে করি 5 বছর, যদি মনে করি প্রি অ্যাডোলেসেন্ট, অ্যাডোলেসেন্ট, ভার্সিটি যাচ্ছে, তার সাথে কথা বলা, যে কোনো বিষয়ে কথা বলা ওর উপযোগী করে। আচ্ছা, আমি ছোট ছোট উদাহরণ দিয়ে একটু বলার চেষ্টা করি, তাহলে ব্যাপারটা উম, মানে পুঁথিগত না হয়ে ব্যাপারটা প্র্যাকটিক্যাল থাকবে। ধরা যাক আমার দুই সন্তানকে প্রি অ্যাডোলেসেন্টের সময়, 8-9-এর সময়, আমি ওদের দুজনকে একে একে করে, ছেলেদের এবং মেয়েদের অ্যাডোলেসেন্টের যে চেঞ্জ, মেনস্ট্রুয়েশন, এই সম্বন্ধে কিছু কিছু করে ধারণা দিয়েছি। শুরুর দিকের ধারণাটা এরকম ছিল যে তোমরা মামার পেটুতে, তোমাদেরকে সৃষ্টিকর্তা যে পাঠিয়েছেন, মামার পেটুতে একটা কলসি আছে, উল্টা কলসি, ইউটেরাসের যে সেই, সেটাকে বলেছি, বলেছি একটা উল্টো কলসিতে তোমরা ছিলে, ডাক্তার আন্টি তোমাদেরকে ওখান থেকে বের করেছে। তো এইখানে রেগুলার তো সৃষ্টিকর্তাকে ওটা শরীরের ভিতরে ক্লিন করে রাখতে হবে বেবিটা আসার আগে। কেমন করে ক্লিন করবে? শরীরের ভিতরে একমাত্র ওয়াটার সাবস্টেন্স হচ্ছে ব্লাড, সেটা দিয়ে ক্লিন করে রাখেন। তো এটা সবার এই কারণে হয়, মাম্মার হয়, এই দিদির হবে কিছুদিন পরে, বড় কোনো আপুর দেখবে, ছোট ছোট দিদিদের দেখবে, তাকে পার করবে, তাকে কখনো যদি দেখো তার ড্রেসে দাগ লেগে গেছে, আমরা কিন্তু এটা নিয়ে হাসবো না, হ্যাঁ? তোমার মাকে নিয়ে যদি কেউ হাসে তোমার ভালো লাগবে। এটা অনেক ছোট বয়সের কনসেপ্ট। এখনকার সময় অ্যাডোলেসেন্সে আমার শিশুরা যখন পৌঁছেছে, এখন আমি সরাসরি কথাগুলো মোটামুটি বলতে পারি। এখন হরমোন কি, এটা এটা আছে, এই সময় কি কি চেঞ্জ হতে পারে, তোমার শারীরিক এই এই পরিবর্তন আসবে, সেগুলো নিয়েও কথা বলি। তোমার একটু বিরক্ত লাগতে পারে, লাগলে নিজেকে সময় দেবে, চট করে রিয়াক্ট করবে না, নিজে রেস্ট নিচ্ছ কিনা, পানি খাচ্ছ কিনা, এভাবে করে ধীরে ধীরে ব্যাপারটা, ওর বয়স যত বাড়বে তত আমার বুঝিয়ে বলার ধাপ এবং তথ্য সংযুক্তিকরণ বাড়বে। আশেপাশের আরো ব্যাপার বলি। আমরা একটি ছোট কমিউনিটি থাকি। একদিন আমার শিশু কন্যাটি এসে বলল, সে তখন অনেক ছোট, ক্লাস ওয়ানে পরে সম্ভবত, এসে বলল, মা, বিএফ কি জিএফ কে চুমু খেতে পারে? হ্যাঁ, এখনকার সময় বিএফ জিএফ শব্দটি জানা এবং চুমু খাওয়া, বিএফ জিএফ আমি শিখেছি আই গেস মেডিকেল কলেজে পড়ার আশেপাশে, সময় যে পিএফ জিএফ এভাবে করে বলা যাবে, আই লাভ ইউ কে ILU বলা যাবে, এগুলো আমরা শিখেছি এইচএসসি তে, যখন বেশি একটু কোচিং টোচিং এ গেলাম তখন। এখন আমার ছোট ক্লাস ওয়ানের বাচ্চা জানে, কারণ আশেপাশের শিশুরা অনেকে মোবাইল নিয়ে মা সন্তানকে মানে শান্ত রাখার জন্য স্কুলেও দিচ্ছেন এক ফাঁকে। খুব ডিসিপ্লিন একটা স্কুলে আমি পড়াই, কিন্তু তার ফাঁকে মা দিয়ে দিচ্ছে এবং সে বাচ্চার কাছ থেকে দেখছে। তো যাই হোক, আমি বুঝলাম সে আশেপাশে কোথাও থেকে এটা দেখেছে, জেনেছে। তো আমি তারপর বললাম যে হ্যাঁ, সেরকম তুমি আমার জিএফ, তুমি আমাকে চুমু খেতে পারো, তোমার ভাই আমার বিএফ, সেও আমাকে চুমু খেতে পারে, এরকম না,
প্রিন্সেস আর প্রিন্সেসদের ওই মুভিতে যেরকম হয় সেরকম। আমি বলি, ও আচ্ছা, হ্যাঁ সেটাও পারে, কিন্তু সেটার একটা সিস্টেম আছে। আমি যেরকম ডাক্তার হয়েছি, তোমার পাপা যখন চাকরি করেছে তখন আমরা চিন্তা করেছি যে উই শুড গেট আ ফ্যামিলি, কারণ আমরা চাচ্ছিলাম আমাদের খুব সুন্দর তোমাদের মতো বাবু হবে। আমরা ফ্যামিলি থেকে জিজ্ঞাসা করলাম যে আমাদের এরকম আমরা চাচ্ছি একটা ফ্যামিলি তৈরি করতে। ফ্যামিলি বললো অসুবিধা নেই, তারপর আমরা চুমু খেলাম। তো খাওয়া যেতে পারে, কিন্তু এখানে একটা সিক্রেট আছে। তোমরা যদি আগে কাউকে চুমু খেতে দেখো, তাকে খবরদার কিছু বলবে না। ওদেরই কিন্তু আমরা পরবর্তীতে বুয়া হিসেবে পাবো, ড্রাইভার আঙ্কেল হিসেবে পাবো। আগে যদি বলো তাহলে তোরা পড়াশোনা করবে। আমরা সবাই যদি পড়াশোনা করে, ড্রাইভার আঙ্কেল বুয়া আন্টি এদেরকে আমরা কোথা থেকে পাবো বলো? কাজে কাউকে যদি এরকম দেখো, কিছু বলবে না, তোমরা তো পড়াশোনা করবে মনোযোগ দিয়ে, তোমরা তো বড় হয়ে এরকম করবে। তো তখন যেন তোমরা বুয়া আন্টি এবং ড্রাইভার আঙ্কেলকে পেতে পারো, সেই জন্য এগুলো নিয়ে আলোচনা করবে না। সো দিজ আর দ্য চ্যালেঞ্জেস যেগুলো আমরা ফেস ধীরে ধীরে করছি। এগুলো নিয়ে ওই ক্লাস 1 থেকে আমার বাচ্চারা ক্লাস 5-এ এসছে। এরপরে আরো একটা স্টেপ আসবে, যখন ওদের মতো করে কথা বলতে বলতে আমাদেরকে এগোতে হবে, এবং সব তথ্যই দিতে হবে, সঠিক তথ্য দিতে হবে, ওর বয়সের উপযোগী করে দিতে হবে। সো যখন আমি এভাবে কথা বলছি, তখন একই সাথে আমি ইনফরমেশন দিচ্ছি যে কোন বয়সে প্রেম করাটা ঠিক, বা ভালোবাসার সম্পর্কে যাওয়াটা ঠিক, বা কোনো সময় যাওয়া ঠিক না। সে একটা মানুষকে বুলি করতে পারে পিরিয়ড হলে বা জামায় দাগ লাগলে, বা পারে না। তার আচরণ তখন কতখানি কেয়ারিং হওয়া উচিত বা সম্মান দেখানো কেন মেয়েদেরকে উচিত, ওইটা কিন্তু ইনডাইরেক্ট ইনফরমেশনের মাধ্যমে অলরেডি চলে গেছে আমার ছেলে এবং মেয়ের কাছে। তো এইভাবে ধীরে ধীরে বয়সের সাথে সাথে আগে শান্তভাবে গল্প করে প্রতিদিন কিছু সময়, বিভিন্ন সময় ইনফরমেশন পাস করতে থাকতে হবে। আর তার সাথে আমরা যেটা বলি যে ভালো করলে প্রেস করা, এবং সাথে তাকে এনকারেজ করা যে যেটাতে ভালো করছে। আমার সন্তানদের মধ্যে যে আর্টে ভালো করছে, এক সময় বলা হতো এটাতে সময় নষ্ট করিস না, এখন আমাকে আসলে দেখতে হবে আর্টের মধ্যে ওর কোন সেক্টরটা ভালো, সেটা যদি আমি এনকারেজ করি তাহলে ও কি করতে পারবে, বা এটারই কোনো অংশ পড়ালেখায় লাগানো সম্ভব কিনা, তাহলে তাকে বলা যে এই জিনিসটাই যদি তুমি ভালো করতে পারো, এটা ড্রয়িংও তুমি নাম্বার পাবে, যেমন পরবর্তীতে তুমি যদি গ্রাফিক্স ইঞ্জিনিয়ার হও, তুমি যদি আর্কিটেক্ট হও, তুমি যদি ডাক্তার হও, তুমি যদি বাচ্চাদের ড্রয়িং টিচার হও, তাহলে তোমার এই 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 ক্ষেত্রে এটা ভালো হতে পারে। তার কাজে তুমি এটাতে চেষ্টা করো, আমি তোমাকে টিচার দিব, তোমাকে এই হেল্প করব, এইভাবে। সো দিজ আর দ্য ওয়েজ যে এখন আসলে অন্য জায়গাতে ইন্টারেস্ট দেখলে, কোন জায়গাতে বাচ্চা ইয়ে করছে, সেখানে ইন্সপায়ার করার ক্ষেত্রে, বা শিক্ষক দেওয়ার ক্ষেত্রে, বা আমি নিজে সাহায্য করার ক্ষেত্রে, ওকে একই সাথে ক্যারিয়ার ব্যাপারটা শুরু থেকে মাথায় যদি ঢুকিয়ে দিতে পারি, তখন ও অনেক বুদ্ধিমত্তার সাথে চিন্তা করতে শিখবে। কারণ এখন তোদের কাছে অনেক ইনফরমেশন, এখন কিন্তু বলার পর ও ব্লাইন্ড হয়ে তাকিয়ে থাকবে না যে এটা কি বললো। এখন ও ইনফরমেশন নিজে খুঁজে নেবে, আমাকে শুধু পথ দেখিয়ে দিতে হবে। ইন দ্যাট কেস যখন ও পথটা পাবে, তখন ও অলরেডি ইন্সপায়ার্ড শেখার জন্য। ও নিজে ইন্টারনেটে এই ব্যাপারটা খুঁজবে, যেটা যে মা বললো এটা কি আছে, ও তখন সেই কথাটা নিয়ে ওর নিজের সেক্টরে নিজের পিয়ারদের মধ্যে আলোচনা করবে। কাজে ওকে পুশ করা ইনডাইরেক্টলি, দ্যাটস দ্য থিং যে একটা পরিবার আসলে করতে পারে, বা মা হিসেবে বা বাবা হিসেবে আমরা ওই ওই জায়গাতে অবদান আসলে রাখতে পারি। ধন্যবাদ। মুনিয়া, একটা বিষয়ে আপনার কাছে আম, আমরা জানতে চাচ্ছি, সেটা হচ্ছে ডক্টর সঙ্গীতা তো বললেন আগ্রহ কিভাবে বাড়বে। তো আমরা দেখেছি যে প্রতিটা মা বাবাই বাচ্চাদেরকে বলে এই পড়াশোনা করো, তারপরে গসিপের সময় বলে আমার বাচ্চাকে মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়াবো, ইঞ্জিনিয়ার বানাবো। এছাড়াও যে আরো দুনিয়া আছে, জগৎ আছে, হ্যাঁ, পড়ার, কাজের, ব্যক্তি জগৎ, বা হচ্ছে গ্রাজুয়েশন করার মাঝেও যে আরো টপিকস গুলো আছে, এগুলো কিন্তু আমরা আমাদের দেশের বাচ্চাগুলোকে খুব কমই হচ্ছে জানাতে চাই। সেই ক্ষেত্রে আসলে ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল ও ভালো মানুষ হওয়া, এই যে প্রফেশনাল ব্যাপারটাকে, প্রফেশনালিজম ব্যাপারটাকে শুধু ডাক্তারি ইঞ্জিনিয়ারের মাধ্যমে আটকে ফেলে তাদের রেজাল্ট ভালো করা দরকার, আমরা কতটুকু ভালো মানুষ পাচ্ছি আসলে? আম, ধন্যবাদ মোহসিনা। আমি এই বিষয়ে যদি বলতে হয় তাহলে বলবো যে ভালো ফলাফল যেটা হচ্ছে অ্যাচিভমেন্ট বা সাকসেস, আর মানুষ হওয়া যেটা এথিক্স, মোরালিটি, কম্প্যাশন,
ইন্টিগ্রিটি, দুটো কিন্তু আসলে ভিন্ন জিনিস, কিন্তু এর ভিতরে ভারসাম্য আহ, রাখতে পারাটাই জীবনের চ্যালেঞ্জ। আম, অনেক সময় আমরা সন্তানকে আসলে মানে বেশিরভাগ পরিবার বা বেশিরভাগ পিতামাতা সন্তানের এই বিষয়টা মানে ইন্টিগ্রিটি, তার জীবনের মূল্যবোধের চাইতেও তার প্রাতিষ্ঠানিক শিক্ষাটাকে অনেক বেশি প্রাধান্য দেয়। আম, প্রাতিষ্ঠানিক শিক্ষার অবশ্যই দরকার আছে, কারণ একটা একটা সন্তানকে তো আসলে সবাই সাকসেসফুল অবস্থায় দেখতে চায়। আমরা সবাই একটা সন্তানকে যখন বড় করি তখন তার সাকসেসটা দেখার জন্য মনে হয় জীবনটা আমরা শেষ করতে চাই ওর সাকসেসটা দেখে, যে ও ও একটা সাকসেসফুল লাইফ লিড করছে বা একটা প্রতিষ্ঠিত জায়গায় আছে, এটাকে আমরা সবাই দেখতেই চাই। আম, সেক্ষেত্রে লক্ষ্য অর্জনের জন্য দক্ষতা দরকার আছে, পরিশ্রম দরকার আছে, উচ্চাকাঙ্ক্ষাও দরকার আছে। এই জিনিসটা ওর ভিতরে দিতে হবে। আম, এটা আগে থেকেই ঠিক করে রাখার যেই প্রবণতাটা আমাদের ক্ষেত্রে যেটা ছিল, তোমাকে বড় হয়ে ডাক্তার হতে হবে, তোমাকে বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে হবে, এর বাইরে কোনো প্রফেশনে যাওয়া যাবে না। এবং আমি আমি আমার ছোটবেলায়, আমি আমার ক্লাস 5-এ পড়ার সময় একটা গল্প বলি। আমার এক বন্ধুর বড় বোন, ও আপা আমার অনেক বড় ছিলেন, মানে আমাদের অনেক অনেক সিনিয়র ছিলেন। তো ওই সময় বিয়ে মানেই হচ্ছে আহ একটা মেয়ের বিয়ে হচ্ছে ইদার সে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার, তার মানে একটা প্রেস্টিজিয়াস জব করে এমন একজনের সাথে মেয়েটার বিয়ে হয়েছে। এবং এটা খুবই মানে সামাজিক দিক থেকে এটা হচ্ছে বিশাল একটা ব্যাপার। অথবা সরকারি চাকরি, এটাও মনে হয় ছিল ওই সময়, আমার এখন মনে পড়ছে না, হ্যাঁ, বাট ছিল সম্ভবত। এটা এটা এখনো আছে কিছু কিছু ক্ষেত্রে। এখনো আছে, হ্যাঁ। তো আমার মনে আছে তখন আমরা মনে হয় মোস্ট প্রবাবলি ক্লাস 5-6 এরকম কোন এরকম পড়ি তো। তখন আপার বিয়ে হলো একজন সাংবাদিকের সাথে। হ্যাঁ। এবং উনি আমার আমার জীবনে প্রথম সাংবাদিক শোনা বিষয়টা, মানে আমার মনে হয় যে সাংবাদিক একটা প্রফেশন এবং সাংবাদিক একজন কেউ, এটা আমি ওই দুলাভাইকে দেখে জানতে পারি। এবং সাংবাদিক যে একটা প্রফেশন এটা আমি তখন বুঝতে পারি। আদারওয়াইজ দেখো, এই ক্লাস 5-6 পর্যন্ত মানে আমাদের জীবনের 10-11-12 বছর পর্যন্ত আমাদের কানে ঢালা হয় তোমাকে ডাক্তার হতে হবে অথবা তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে। এর বাইরে তোমার জীবন আসলে তুমি প্রফেশনালি এর বাইরে আর কোথাও যেতে পারো না। কিন্তু আহ, এই যে আহ, একটা একটা বাচ্চার প্রফেশন নির্ধারণ করে দেয়া ওই বয়সে, এই ছোট্ট একটা বাচ্চাকে তার প্রফেশন নির্ধারণ করে দেয়া ওই বয়সে, এটা আমার কাছে এখন মনে হয় কি জানো, দিস ইজ আ ক্রাইম। হ্যাঁ, এই বাচ্চাটার আসলে এই যে মানসিক মানে সে যদি, সবাই তো আসলে খুব সব মানে কথাগুলো হয়তো কোনো প্যারেন্টস এর ভালো নাও লাগতে পারে, আমি দুঃখিত সেজন্য। কিন্তু আমার আমার জীবন থেকে আমি যেটা বুঝতে পারি যে এই যে বাচ্চার ভিতরে একটা প্রেশার যে আমাকে এটাই হতে হবে, আমার বাবা মা কিন্তু আমাকে এখানেই দেখতে চান, সে পারলো কি পারলো না, তার আহ, আহ, সে আসলে ওই পড়াশোনায় অতটাই ভালো কিনা যে ওই পর্যন্ত সে যেতে পারবে, আহ, এটার দিকে না দেখেই, বা তার ইন্টারেস্টের জায়গাটা থাকে না যে আমার ওই বিষয়ে ইন্টারেস্ট নাই। হ্যাঁ, আমার মনে হতো যে আমি ছোটবেলায় আমার অনেক কিছু বিষয়ে আমার এই বিষয়ে ইন্টারেস্ট নাই, সো আমি এটা চাই না। আমার একটা সময় মনে হতো হ্যাঁ আমি বড় হয়ে ডাক্তার হতে চাই, কিন্তু পরবর্তীতে আমার মনে হয়েছে যে না, আমার অনেক বিষয়ে যেটা আছে যে আমি রক্ত দেখলে ভয় পাই, আমি মানে আমার বেশ কিছু কারণে আমার মনে হয়েছে যে না, এই প্রফেশনটা আসলে আমার জন্য নয়, আমি এই প্রফেশনের জন্য নিজেকে ফিট মনে করি না। আমি এসএসসির পর এসএসসির সময় থেকে আমার আসলে মনে হয়েছে যে না, আমি যেহেতু এই ব্যাপারগুলোতে আমার ভয় পাই, কিন্তু এই জিনিসগুলো তো এই প্রফেশনের সাথে এই জিনিসগুলো ওতপ্রোতভাবে জড়িত, সো আমাকে তো এই জিনিসগুলোকে দেখতে হবে। তো ওই জিনিসটাকে মাথায় রেখে আমার মনে হয় যে এটা নির্ধারণ করতে দেয়া ওই বাচ্চাটাকে উচিত একটা বয়স পরে অবশ্যই তার উচ্চাকাঙ্ক্ষাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে হবে, কিন্তু সেটা শুধু দুটো প্রফেশনে আটকে থাকলে হবে না, দুটো প্রফেশনেই আসলে বাচ্চাকে এখন আমরা নাসায় চাকরি করে বাচ্চারা, এবং সেটাকে আমরা মানে মনে করি যে হ্যাঁ এটা তো সবচেয়ে ভালো একটা মানে অনেক প্রেস্টিজিয়াস একটা জব করে সে, তাই না? তো তার ভিতরে প্রফেশন সম্পর্কে ভালো ধারণা দেওয়াটা একটা বয়স পরে উচিত, এটা ফ্যামিলি থেকেই উচিত। এবং
তাকেই নির্ধারণ করতে দেওয়া উচিত সে আসলে প্রফেশনালি কোন দিকে যেতে চায়। আমি ইউরোপে দেখেছি, আম, ইউরোপে আমি যেটা দেখেছি যে বাচ্চাদেরকে আম, মানে আমি আমি একটা ছোট্ট উম, আমার অভিজ্ঞতার কথা বলি। আম, আমি তখন একটা জায়গায় কাজ করি, একটা মেয়ের সাথে আমার পরিচয় হলো। ওদের দেশে তো যেটা হয় যে 16-এর পর থেকে ওরা ওদেরকে বাবা মা বা ওদের ওদের সিস্টেমটা এরকম যে ওরা বাইরে কাজ খোঁজে। বিশেষ করে ওদের ওই পিরিয়ডটা 3 মাস ওরা বসে থাকে, সো ওই পিরিয়ডটাতে ওরা কাজ করে, বাইরে কাজ করে। তো আমার এরকম একটা মেয়ের সাথে পরিচয় হয়েছিল, ও তখন গ্রাজুয়েশন করছে হচ্ছে টেক্সটাইলে, এবং ও ওর প্র্যাকটিক্যাল খাতাটা আমার সামনে নিয়ে এসেছে। তখন আমি ওর খাতাটা দেখলাম এবং দেখে আমার খুব ভালো লাগলো। আমরা ছোটবেলায় গার্হস্থ্য অর্থনীতিতে যেরকম একটা প্র্যাকটিক্যাল খাতা তৈরি করেছি, ওর প্র্যাকটিক্যাল খাতাটা ওই রকম, বাট ও গ্রাজুয়েশন করছে। তা আমি ওকে, আমার নাম মনে নাই মেয়েটার, ও একটা আম, আহ, সম্ভবত ও পলিশ একটা মেয়ে। তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুমি আম, মানে তুমি কেন টেক্সটাইলে, তোমার ইন্টারেস্ট কেন? তখন ও বললো যে আমি আমি ছোটবেলা থেকে খুব ফ্যাশন সচেতন, তো আমার টেক্সটাইলে পড়ার খুব ইচ্ছা হয়েছে, এই জন্য আমি এটাকে। তো আমি তখন ওকে বললাম যে কেন তোমার কখনো ডাক্তার, যেহেতু আমি বেড়ে উঠেছি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে এই এই কনসেপ্টে। আমি ওদের মানে ওদের পারিপার্শ্বিক অবস্থাটা বোঝার জন্য ওকে আমি বললাম যে কেন তোমার কি কখনো মনে হয়নি যে ইউ ওয়ান্ট টু বি আ ডক্টর অর ইঞ্জিনিয়ার? তখন ও আমাকে বলল যে না, আমার কখনো এটা মনে হয় না। আমি বললাম তোমার প্যারেন্টস কখনো তোমাকে প্রেশার ক্রিয়েট করে নাই যে তোমাকে বড় হয়ে ডাক্তার হতে হবে? মানে আমার মনে হচ্ছিল যে এটা আমার মনে হয় আমার একটা ট্রমা ছিল যে আমার প্যারেন্টস চাচ্ছে আমাকে ওই জায়গায় দেখতে, বাট আমি চাচ্ছি না। তো এটা তো আসলে আমার মনে হয়েছে যে এটা আমার প্যারেন্টস এর জন্য একটা ক্ষোভের জায়গা, যে আমার বাচ্চা কথা শুনে না, বিষয়টা এরকম। হ্যাঁ, তা আমি ওর কাছ থেকে বোঝার চেষ্টা হ্যাঁ। করছিলাম আসলে ওরা কিভাবে দেখে এই বিষয়টাকে। এবং ওর ওই কথাটাকে আমার খুব ভালো লেগেছে যে না, আমাদের আসলে আমাদের মানে এডুকেশনাল সিস্টেমটাই এরকম যে আমি যেই জায়গাটায় এখন হয়তো বাংলাদেশে অনেক কিছু বলে, বিভিন্ন সরকার চেঞ্জ হয়, বিভিন্ন সরকারের সময় শিক্ষামন্ত্রীরা এসে বিভিন্ন ধরনের কথা বলে, বিভিন্ন ধরনের মানে শিক্ষা ব্যবস্থাকে বিভিন্ন ধরনের করে, কিন্তু আসলে আলটিমেটলি কোনো কিছুই চেঞ্জ হয়নি আমার মনে হয়। হ্যাঁ, আমরা আসলে ওই জায়গায় যেতেই পারিনি যে আমি আসলে বড় হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ারের বাইরে অন্য একটা কিছু, অন্য একটা প্রফেশনে যেতে চাই। আমি এখন একটু একটু শুনি আমার আমার ভাস্তিদের কাছ থেকে টুকটাক শুনি যে না, আমি বড় হয়ে এটা হতে চাই, যেটা ডাক্তার ইঞ্জিনিয়ারের বাইরে। তো এটা আমার ভালো লাগে, আসলে খারাপ লাগে না, এটা আমার ভালো লাগে যে ও একটা লক্ষ্য স্থির করে যে আমি ওখানে যেতে চাই, এবং আমার মনে হয় যে এটার জন্য সে নিজেকে তৈরিও করে, একটা লম্বা সময় পায় নিজেকে তারা ওই জায়গাটাতে তৈরি করার জন্য। আর ভালো মানুষের কথা যদি বলি, যে আমরা আম, ছোটবেলা থেকে যেটাকে ভালো মানুষ হিসেবে বুঝি সেটা হলো যে সবাইকে খুশি করা। তুমি ভালো মানুষ মানে হচ্ছে তুমি সবাইকে খুশি রাখতে পারো। আহ এটাতেও আমার আসলে দ্বিমত আছে। আমি 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 আমার অন্তরের অন্তঃস্থল থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যারা প্যারেন্টস আছেন তাদের কাছ থেকে। কারণ হয়তো প্যারেন্টসরা মনে করেন এটাই যে ভালো মানুষ মানে তো তুমি ভালো হওয়া, ভালো মানুষ হচ্ছে সবাইকে খুশি করা। অ্যাট দ্য সেম টাইম আমরা যখন বড় হই, আমরা যখন আম, একটা সময় পার করি, তখন দেখি যে আসলে পৃথিবীতে সবাইকে খুশি করা সম্ভব না। হ্যাঁ, হুম। সবাইকে খুশি করাও সম্ভব না, এবং সবাইকে খুশি করে ভালো হওয়াও সম্ভব না। সো ভালো হওয়া, ভালোর তো আসলে শেষ বলে কিছু নাই। ভালোর সংজ্ঞায় আহ সংজ্ঞাটা আসলে শেষ হয় না। সো এই ভালো জিনিসটাকে আমরা বাচ্চাকে ভালো হওয়াটার চাইতে তাকে আহ, শেখানো, এথিক্স শেখানো, তাকে উম, সত্য কথা বলতে শিখতে পারা, বা তাকে সত্য বলানো, বা সত্য কথা বললে সেটার যে একটা আম, সেটার একটা পুরস্কার হয়তো আমরা দেখি না, আমরা হয়তো চাক্ষুষ ভাবে দেখি না। সত্য কথা বললে আজকাল অনেক কিছুই হয়, কিন্তু তাকে তাকে জানানো, তাকে এই মেসেজটা দেয়া, তুমি যখন কথা বলবে তখন তখন তুমি সত্য কথা বলবে। হ্যাঁ, তাকে ন্যায়পরায়ণ হতে শেখানো, উম, আহ, তাকে তার মোরালিটি শেখানো, এই জিনিসগুলোকে আসলে শেখানো একটা প্যারেন্টস এর অবশ্যই, এটাকেই ভালো মানুষ, ভালো মানুষের সংজ্ঞা শিখতে বলতে বলাটার চাইতে এই বিষয়গুলো যে ভালো মানুষের
মানে বহিঃপ্রকাশ, এই এই গুণগুলো থাকলে যে একটা মানুষকে ভালো মানুষ বা ভালো হিসেবে বোঝানো যায়, এটা তাকে, এই মেসেজটা তাকে দেয়াটাই আমার মনে হয় যে উচিত। আর একসাথে আমি এটাও বলতে চাই, আম, আবারও বলি, যারা আছেন এখন সাথে, যারা দেখছেন, যারা প্যারেন্টস আমাদের সাথে আছেন, তাদের সবার কাছে ক্ষমা চেয়েই বলছি, অবশ্যই সন্তানকে এটাও শেখানো উচিত কি করে না বলতে হয়। সবকিছুতে হ্যাঁ বলতে পারাটা আসলে আহ, একজন ভালো মানুষের যে সংজ্ঞায়, একজন সবকিছুকে হ্যাঁ বলতে পারাটাই যে ভালো মানুষ হবে, বিষয়টা সেটা নয়। হ্যাঁ, অবশ্যই প্রয়োজনে তাকে না বলতে শিখতেও হবে, এটাও গার্ডিয়ানকে, বাচ্চাকে মেসেজটা তাকে প্রথম থেকেই দিতে হবে। হ্যাঁ, এবং আরো কিছু জিনিস, যে নিজের সাফল্যটাকে, এই যে আমরা 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 যেটা বলছি যে প্রফেশনালি সে যে জায়গাটাতে যাবে, এই সাফল্যের সাথে তার অন্যের উপকার করতে পারার যে এই বিষয়টা, এই জিনিসটা তাকে ছোটবেলা থেকেই বুঝাতে হবে যে তুমি এমন জায়গায় যেতে যাও বা এমন কিছু করো যেটাতে তোমার দ্বারা মানুষ তথা সমাজ উপকৃত হবে। এই বিষয়টা আম, আমাদেরকে যে সবাই এটাই শিখিয়েছে বিষয়টা এমন নয়। আমরা যখন ছোট ছিলাম, হয়তো আমরাও বড় হতে হতে অনেক কিছু শিখেছি, আম, এবং দেখে শিখে, দেখে শিখেছি আমরা। আম, পারিপার্শ্বিক দিক থেকে যেটা দেখার সেটা দেখেও শিখেছি। কিন্তু এখন তো আসলে সময়টা চেঞ্জ হয়েছে, বাবা মারা শিক্ষিত হয়েছেন, তো ওই ব্যাপারগুলোকে তাদের ভিতরে দেয়া এবং প্রশ্ন করতে পারার যে বিষয়টা, যে আমি যে কোনো জিনিসে প্রশ্ন করতে পারি, হ্যাঁ, সেটা ভুল শুদ্ধ যেটাই হোক না কেন, প্রশ্ন করে আমি জানার যে ইচ্ছাটা বা জানতে চাওয়ার যে ইচ্ছাটা, এটা যেন বাচ্চার ভিতরে প্যারেন্টসরা প্রথম থেকেই দেওয়ার চেষ্টা করেন। আমার মনে হয় যে এটাই, দুটোকে সামঞ্জস্য রাখতে হলে এই এই বিষয়গুলোকে একটু একটু মানে ব্যালেন্স করে চলতে পারাটা যে কোনো বাচ্চার জন্য এবং ফ্যামিলির, মানে প্যারেন্টস এর জন্য, দুই পক্ষের জন্যই ভালো। হুম, এটা এটা খুব সুন্দর বলেছেন আপনি। আমার একটা জিনিস আসলে আপনার কথা শুনতে শুনতেই মনে হলো, মুনিয়া, আমাদের সাউথ এশিয়ার মধ্যে চীন একটা বিশাল জনবহুল রাষ্ট্র। তো এখানে একটা সময় কিন্তু বাচ্চাদেরকে আহ গ্রাজুয়েশনটা বন্ধ করে দিয়ে ভোকেশনাল ট্রেনিং এর উপর বেশি জোর দেওয়া একদম। হয়েছে। হ্যাঁ, তো তখন দেখা গেল যাদের মধ্যে টেকনোলজি, টেকনিক্যাল বিষয়গুলো এত সুন্দরভাবে আহ আসলো, আহ তো তখন ওই বিষয়টাকে তারা হচ্ছে আহ খুব সুন্দরভাবে ওভারকাম করলো যে না, শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার না, আমার ভোকেশনাল ট্রেনিং এর ব্যাপারটা বাচ্চাদের ভিতরে আনতে হবে। তো আমি কিছুদিন আগে জাপানের একটা ভিডিও দেখছিলাম, এখন তো ফেসবুকে অনেকেই ভ্লগ করছে, ফ্যামিলি ভ্লগ বা সামথিং। বাচ্চাকে স্কুল থেকে রেশম পোকা দিয়ে দেওয়া হয়েছে পাতা সহকারে, সে দুদিন ওই রেশম পোকাটাকে পালবে এবং রেশম পোকা কি করে সেটা দেখবে। তো এটাতে তার ফ্যামিলিও খুব বাঙালি একটা ফ্যামিলি, তার তিন বাচ্চা। তো ও, খুব সুন্দর করে তারা ওই বাচ্চাটাকেও সাপোর্ট দিচ্ছে, হ্যাঁ রেশম পোকাকে এইভাবে পালতে হবে, কি করতে হবে। তো আমি তো এই কথা চিন্তাই করতে পারবো না, আমাদের স্কুলগুলো তো এই কথা চিন্তাই করতে পারবে না। মানে পাঠ্য বইয়ের পড়া, কোচিং এর পড়া, এগুলো পড়ে আমার বাচ্চাটা ভালো মানুষ কখন হবে? এটা একটা বিশাল বিষয় হয়ে দাঁড়িয়েছে, আমার কাছে এটা চ্যালেঞ্জ মনে হয়েছে। হ্যাঁ, আমি সেদিন দেখলাম যে আম, বাংলাদেশ সরকার, মানে বর্তমান সরকার, এবং আমি জানি না কতটুকু সত্য মিথ্যা সেটা বলতে পারবো না, তবে টেকনিক্যাল, মানে টেকনিক্যালি এবং ভোকেশনাল ট্রেনিং, ট্রেনিং এগুলোর উপরে জোর দিতে চাচ্ছেন গভর্নমেন্ট। হ্যাঁ, এবং এটা আমি যদি বুঝতে পেরেছি। আসলেই হ্যাঁ, হ্যাঁ, মানে এটা যদি কার্যকর করা যায়, মানে আমাদের তো ওভার পপুলেটেড একটা কান্ট্রি, অবশ্যই আমাদের এদিকেই এদিকেই ধাবিত হওয়া উচিত, এবং সেটা আজ না, আরো আগে থেকেই উচিত ছিল। যেটা আমি আমার ভাস্তিদেরকে দেখি, আমি আমার জুনিয়রদেরকে দেখি, মানে জুনিয়র মানে হচ্ছে আমাদের সন্তান তুল্য যারা, তাদেরকে দেখি তারা কি হতে চায় এখন। আমি মানে আমি খুব অবাক হই, আমার আমার যখন আর কি হতে চাও, ও বলে যে ভ্লগার হতে চাই, উইচ ইজ, মানে আমার কাছে উইয়ার্ড লাগে। মানে আমরা আসলে, তার মানে আমরা এই যে টেকনোলজি মানুষকে কোথায় নিয়ে আসছে, যে এই যে ব্লগ গুলো করে যারা, ওদের চিন্তা ভাবনা কোথায় চলে গেছে যে আমি ব্লগার হতে চাই, তাহলে আমি পয়সা ইনকাম করবো, মানে ফেসবুক থেকে যে আমি পয়সা ইনকাম করতে পারি, এই জিনিসটা ওর মাথায় ঢুকে গেছে।
কিন্তু আমাদের মতো ওভার পপুলেটেড একটা কান্ট্রিতে ভোকেশনাল এবং টেকনিক্যালি আসলে আমাদেরকে অনেক সাউন্ড হওয়া উচিত। হ্যাঁ, সেটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে আমাদের ডিভাইস গুলো খুব অ্যাভেলেবল হয়ে গেছে, বাচ্চারা ডিপেন্ডেন্ট হয়ে গেছে। তো এই যে আম, কৈশোরেই অনেকে দেখা যাচ্ছে যে হাতে একটা ডিভাইস নিয়ে ঘুরছে, বন্ধুদের সাথে ওই বিষয়গুলো নিয়ে শেয়ার করছে। আমরা প্যারেন্টসরা বা অভিভাবকরা এই বিষয়টা কিন্তু অনেক সময় জানতেও পারছি না। তো হুম। দেখা গেল ঈদে সালামি পেয়েছে বা কিছু একটা হয়েছে, তারা ডিভাইসটাকে অ্যাভেলেবল করে ফেলছে মা বাবার সাথে, হয়তো বা শেয়ার করে বা না করে, এটা একটা ব্যাপার। তো এই ডিভাইস অথবা পেয়ার প্রেসার বা বন্ধুদের প্রভাব, কিশোর কিশোরীদের যে সিদ্ধান্তের যে বিষয়গুলো, এইগুলো আসলে কিভাবে আহ বাচ্চাদের এই মানে কি কৈশোরের আত্মবিশ্বাস বা তার যে ইতিবাচক দিকটা, এই মূল্যবোধটা গড়ে তুলতে পারে। আমি সঙ্গীতা এবং মুনিয়া দুজনকেই জিজ্ঞাসা করছি সেই ক্ষেত্রে কিভাবে এইটাকে হচ্ছে আমরা উৎসাহিত করতে পারি ডিভাইসটাকে, অ্যাজ ওয়েল অ্যাজ আরেকটা বিষয় হচ্ছে যে আমরা দেখছি লোকালে একটা কিশোর গ্যাং বা একটা অনলাইন হয়রানির ব্যাপারগুলো মাঝে মাঝে আমাদের মিডিয়াগুলোতে আসছে। সেই ক্ষেত্রে আমরা কিভাবে এই বিষয়গুলোকে সামাজিক ভাবে, পারিবারিক ভাবে এগুলোকে হ্যান্ডলিং করতে পারি? সঙ্গীতা, আপনি বলেন, আমি পরে বলি। ঠিক আছে, থ্যাংক ইউ আপা। এখানে উম, এই যে সোশ্যাল মিডিয়ার পিয়ার প্রেশার, এখানে একটা বিষয়। আর একটা হচ্ছে গিয়ে আমরা বাচ্চারা স্কুলে গেলে যে পিয়ারদের পায় তাদের পিয়ার প্রেশার। আচ্ছা, এই দুটো বিষয় মোটামুটি একইভাবে কাজ করে। মানুষ তো সব মানুষই ছোটবেলা থেকেই তো ভ্যালিডেশন চায়। আমি যেটা করছি ঠিক আছে, আমি ঠিক করছি তো, আমি ভালো করছি তো, সবাই আমাকে ভালো বলবে তো। তো আমাদের বড়দের মধ্যে যদি এরকম থাকে যে ধরা যাক আমি একটা শিক্ষামূলক পোস্ট দিয়েছি বা কোনো একটা হেলথ কনসিয়াসনেস বাড়ছে, আমি আমার এলাকা এলাকা থেকে বলছি, এমন কিছু একটা পোস্ট দিয়েছি, এই পোস্টে খুব বেশি মানুষের আগ্রহ হয় না। কিন্তু যদি এমন হয় যে কোথাও বেড়াতে যাওয়ার পোস্ট দিয়েছি বা কোনো সাজগোজের কোনো ব্লগ শেয়ার করেছি, সেটা অনেকেই দেখছে বা কথা বলছে। হুম এর হুম চেয়েও বেশি মানুষ কথা বলবে যদি সমাজের নেগেটিভ কোনো কিছু নিয়ে, ইন্টারেস্টিং, স্পাইসি, নেগেটিভ, যেটা নিয়ে কথা বলে হাসাহাসি হবে, আম, মজা হবে, আম, চানাচুরের মাখানোর সময় একটা শব্দ হয় না, ছিক 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 ছিক, ওরকম শব্দ হবে, তাহলে মানুষ ওখানে এঙ্গেজড বেশি হয়। ঠিক সেরকম একটা বাচ্চা যখন দুই হাতে ছেড়ে সাইকেল চালায়, তখন ও বাহবা বেশি পায়। কিন্তু শুধু সাইকেল চালালে হয়তো অতটা হয় না। সাইকেল যখন জোরে চালায় তখন ও বাহবা পায়। যখন ও হচ্ছে গিয়ে কিছু একটা, এখনকার ইয়াং মেয়েরা যেরকম ব্লগ করে, তখন এরকম কিছু একটা বলে ফেলতে পারছে হ্যালো গাইস পরে বলে, আমরা কিন্তু সবসময় খেয়াল করছি না হ্যালো গাইস বলেও যে কথাটা বলছে সেটার বয়সের জন্য ঠিক কিনা। আমরা বলছি বাহ, বাচ্চাটা তো কিউট, এই অথচ এটাই হয়তো করা উচিত হয়। হয়তো কোনো মেকআপ আর্টিস্ট তার সন্তানকে দিয়ে মেকআপ সাজিয়ে, বউ সাজিয়ে একটা ভিডিও করলেন, বাচ্চা মার্শাল্লাহ খুব কিউট লাগছে, কিন্তু আমাদের আসলে কনসার্ন হওয়া উচিত ছিল ওইখানে যে এই কিউট বাচ্চাটার স্কিন নষ্ট হয়ে যাচ্ছে। কাজে ভ্যালিডেশনটার বিষয় যেটা হয়, মানুষ পেতে চায়। এখন আমাদের মা বাবা হিসেবে ওই যিনি মেকআপ ব্লগার তাকে নিয়ন্ত্রণ করাচ্ছে, আমার সন্তানকে নিয়ন্ত্রণ করতে হবে এইভাবে, এটা মজা, এরকম তো আমিও করেছি, আমার ভালো লাগতো, কিন্তু এটা করলে একটা ঝামেলা হতে পারে, তুমি পড়ে যেতে পারো। আর মজা করতে গিয়ে তুমি ব্যথা পেলে পরে 10 দিন তুমি স্কুলে যেতে পারলে না, ফ্রেন্ডরা কি করলো সেই মজাটা তুমি পেলে না। পরীক্ষার সময় ওরা 10 দিন বসে পড়ে যেটা করলো তোমার সেটা পরে কষ্ট নিতে হচ্ছে, এই মজা তো মা বোকামি হয়ে গেল, বা বাপা এটা আসলে হলো না। তোমার কি মনে হয় ঠিক আছে, করেছো আজকে করে এসেছো ঠিক আছে, জোরে সাইকেল চালিয়েছো, বাট ইজ ইট ওকে? তোমার কি মনে হচ্ছে তুমি যদি এখন ব্যথা পাও সেটা ঠিক হবে? তখন আবার ওরা হাসবে না যে মা নড়তে পারছে না, বা এ মা কিছু একটা, কেউ তোমাকে বুলি করতে পারে না।
তার চেয়ে মজা করো, বাট উইদিন আ লিমিট। কাজে আমাদেরকে সবকিছু উইথ দ্য গাইডেন্স, কিছুটা ছাড় দেওয়া, কিছুটা গাইড করা, সেইভাবে যদি আমরা করতে পারি তাহলে সবকিছুই কম বা বেশির মাধ্যমে সম্ভব। একটা বয়সে আপনার সন্তানের বা আমার সন্তানের এখন হয়তো ওদের নিজস্ব একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ হবে, ওরা কথা বলবে, গল্প করবে, আশেপাশে একটু থাকা, এসে ওদেরকে হাই দিয়ে যাওয়া, টু ইনফিউজ দ্যাট থট যে ওর মা পাশে আছে বা থাকতে পারে। ওর মা তো প্রায় এসে গল্প করে যায়। একদিকে এটাও হতে পারে যে আপনাকে বন্ধুত্বপরায়ণ মা ভাববে, দ্বিতীয়ত এটাও হতে পারে যে আপনাকে একটু ভয় পাবে যখন ওদের মাথায় কোনো এক্সট্রা অ্যাডভেঞ্চারাস প্ল্যান আসবে। কিন্তু দুই দিকেই আসলে পরিবার থেকে গাইড করা এবং আগলে রাখা দুটোই আসলে প্রয়োজন। কাজেই আমরা আসলে এই সময় সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্স বা এগুলো থেকে তো দূরে রাখতে পারবো না, উই ক্যান গাইড। হ্যাঁ, একটু ওই ঘুড়ির মতো বলে না, ঢিল ছেড়ে এবং সুতো টেনে ধরে, এই ওয়েতে হয়তো বা উই ক্যান হেল্প। এইটুকু আপাতত হয়তো আমি করতে করতে শিখতে পারছি, উনি আপার থেকে গাইডেন্স নিতে পারি। মুনিয়া। আহ, আসলে আমি গাইডেন্স না, আমি সঙ্গীতা, আমার মনে হয় যে আমাদের ছেলেবেলাটাকে যদি দেখি তাহলে আমরা তো আসলে এত স্ক্রিন ছিল না, আমাদের এত টেকনিক্যালি আমরা এত সাউন্ড ছিলাম না, বা আমাদের আহ, আহ, এই ধরনের কোনো ফ্যাসিলিটিস আমরা আসলে পাইনি। আম, আমার ছেলেবেলায় আমার মনে পড়ে যে আমরা কার্টুন দেখতাম, অপেক্ষা করতাম কার্টুন হবে বলে। আমরা অপেক্ষা করতাম কখন 4টা বাজবে বাইরে খেলতে যাব। হ্যাঁ, আমার মনে আছে যে খেলাধুলা নিয়ে কান্নাকাটি হয়ে যেত আগে। আগে আগে হচ্ছে খেলাধুলা, তারপরে তারপরে আমি ভিতরে ঢুকে, মানে সান্ধ্য আইন আমার বাড়িতে ছিল। তো আমাকে ওই সময় ঢুকতে হতো বাসায়। মানে বিষয়টা এরকম ছিল। কথা বলার ক্ষেত্রে আমি এখন যে কথাগুলো বলবো, এই কথাতে আমার অডিয়েন্সের অডিয়েন্সে যারা আছেন, যারা প্রপার্টিজের বিজনেস করেন, আমি তাদের তাদের বিশেষভাবে তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই এই কারণে যে আম, বাংলাদেশে বিভিন্ন প্রজেক্ট তৈরি হয়েছে এই ধরনের, কিন্তু কোথাও বাচ্চাদের খেলার কথা চিন্তা করা হয়নি। বসুন্ধরা একটা বিশাল এলাকা জুড়ে বসুন্ধরা, আম, কিন্তু বসুন্ধরায় কোনো পার্ক নাই। এটা আমাকে মানে আমি আহ, আমার খুব মানে ক্ষোভের জায়গা এবং খুবই কষ্টের জায়গা, যে বসুন্ধরার এত বড় একটা প্রজেক্ট, বসুন্ধরায় কোথাও পার্ক নাই। কিন্তু একটা দেশের বা একটা মানে বাংলাদেশ আমি বাদ দিই, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পানি আছে, বাচ্চাদের খেলার জায়গা আছে, মাঠ আছে। কিন্তু ঢাকা শহরের কথা যদি, ঢাকা কেন্দ্রিক যদি বলি, ঢাকা শহরের বাচ্চারা আসলে কোথায় যাবে? বাচ্চাদের তো আসলে একটা ফ্রি জায়গা তো আমি দিতে পারিনি। আমি আমার এই দায়বদ্ধতা আমার, এই দায়বদ্ধতা সমাজের, এই দায়বদ্ধতা রাষ্ট্রের। যে রাষ্ট্র, সমাজ, পরিবার তাকে তার বেড়ে ওঠার জন্য যেই পরিবেশটা দরকার, যেই খেলাধুলার পরিবেশ দরকার, সেটা আমি দিতে পারিনি। সো গভর্নমেন্ট নিজেও বিভিন্ন জায়গা ডেভেলপড হয়েছে। আম, মাটি ফেলে আমরা দালান বানিয়েছি, কিন্তু আমার পরবর্তী প্রজন্মের জন্য সুস্থভাবে বেড়ে ওঠার জন্য, সুস্থ মানসিকতায় বেড়ে ওঠার জন্য আমার একটা খেলার মাঠ দরকার ছিল। ওদেরকে দেখানোর জন্য আমার সুন্দর একটা মানে মানুষের বাইরেও পশু পাখি বা প্রাণী কুলের প্রতি ভালোবাসার যে জায়গাটা, সেই জায়গাটা তৈরি হওয়ার জন্য যে জিনিসগুলো দরকার ছিল, আমরা আসলে সন্তানকে সেগুলো দিতে পারিনি। হ্যাঁ, তো এই যে স্ক্রিনের প্রতি তাদের যে এফেকশন, তাদের যে অ্যাট্রাকশন, এই জিনিসগুলো আসলে তাদের আম, আমি আসলে একতরফা ভাবে বাচ্চাদেরকে দায়ী করতে পারি না। হ্যাঁ, চাই না এবং পারিও না। আমি যদি ওদেরকে দায়ী করতে, তার আগে আমার দিকে আঙ্গুলটা উঠবে, কারণ আমি নিজে তাকে এনশিওর করতে পারিনি যে ঠিক আছে, তোমার স্ক্রিন দেখার দরকার নাই, যাও বাইরে যাও, বাইরে যেতে তুমি তুমি খেলাধুলা করে আসো, এটা আমি বলতে পারিনি তাকে। সো আহ এই জায়গা থেকে আমার খুব দুঃখ, মানে দুঃখের একটা জায়গা এবং ক্ষোভের জায়গা অ্যাজ ওয়েল, যে এই এই বিষয়টা নিয়ে আমরা কেউ কখনোই ভাবিনি। আমরা মনে করি এখনকার বাচ্চাদেরকে নিয়ে, আমরা বাচ্চাদেরকে একটা ছুটির দিনে তাদেরকে নিয়ে কোথাও খেতে গেলাম,
একটা ফাস্টফুডের দোকানে সে খেতে পছন্দ করে চিকেন খাচ্ছে, এটাই হচ্ছে আনন্দ, এটাই হচ্ছে পিৎজা খাচ্ছে, জাঙ্ক ফুড খাচ্ছে, এটাই হচ্ছে তার, আসলে তো বিষয়টা সেটা নয়। হ্যাঁ। আম, এটা তো ক্ষোভের জায়গা বললাম। এছাড়া যদি আহ, আহ, বলি যে এর বাইরে একে এর পাশাপাশি আর কি দিতে পারি আমরা বাচ্চাকে, যে বই পড়ার বিষয়টা, বই পড়তে তাকে উৎসাহিত করতে পারি। তবে এটাও সত্যি যে হাতে একটা ডিভাইস এবং সেখানে আমি চোখ দিয়ে তাকালেই আম, দেখতে পাই, সেখানে আমি কষ্ট করে পড়তে চাইবো না। সো ওই পড়তে চাওয়ার যেই জায়গাটা, সেটা প্যারেন্টসকে বা এই যে পরিবার নিয়ে যে কথাটা হলো, যে একান্নবর্তী পরিবারে হয় কি যে কেউ না কেউ এই গল্প বলার বিষয়টাকে মানে এই দায়িত্বটা পালন করেন, দাদা হোক দাদি হোক। হ্যাঁ, আমাদের ওই সময় এটা হয়েছে, এই যে কথা বলার শুরুটা এবং গল্প বলার ছলে যে তাকে জানান দেয়া, তাকে যে মেসেজ দেয়া, এই জায়গাগুলোকে আমার মনে হয় যে বেশ আম, ওর ওর ভিতরে এই এই জিনিসগুলোকে প্রথম থেকেই দেয়ার আহ, উম, মানে দিতে পারাটা আমাদের জন্য, আমাদের উচিত, এটা আমাদের দায়িত্ব। আম, এছাড়া ছোটখাটো যে যে যেই গেমগুলোতে তার আসলে ব্রেন স্টর্মিং হবে, এই এই ধরনের গেম আমরা দিতে পারি। লাইক আমাদের সময় বাগাডুলি বলে একটা খেলা ছিল, ওটা খুব মজার খেলা, ওটা এখন আর খুঁজেই পাওয়া যায় না। কিন্তু ওই জিনিসগুলোকে আসলে নিয়ে আসতে হবে। গল্পের বই পড়া বা গল্প শোনার যেই কান তৈরি করতে হবে বাচ্চাকে। এছাড়া এখনকার বাচ্চারা অনেকেই বিভিন্ন রকমের আম, মানে ইউটিউব দেখে হলে ওরা পছন্দ করে বিভিন্ন গ্রাফিক কাজ, মানে কাজ টাজ করতে, এগুলো আমার ভালো লাগে। কিন্তু এগুলোকে না, আমার কেন জানি মনে হয় যে এটা সুদূর প্রসারী, একটা একটা সার্টেন টাইম পরে ওরা আর এগুলো ভালো লাগে না, আমার মনে হয় এটা। হ্যাঁ। এছাড়া আম, আমি দেখি যে রান্নার রান্না রান্না করার উৎসাহ দেওয়া যেতে পারে। এটা শুধু মেয়েদের ক্ষেত্রে না, আমি অবশ্যই বলবো শুধু মেয়েদের ক্ষেত্রে না। আমাদের সময় যেটা ছিল যে মেয়েরা আসো রান্না করে, রান্না রান্না করো, রান্না পরিবেশন করো, আত্মীয় স্বজন আসলে তাদের সামনে দাও, ভালো মানুষ, মানে একটা ভালো মেয়ে, মানে ভালো মেয়ে ট্যাগ পাওয়ার জন্য আমরা আত্মীয় স্বজনের সামনে অনেক কিছু করতাম। ওই ওই জিনিসটা না। আম, দুই দুই বাচ্চা দুটো হলে ছেলেকেও আসলে শেখাতে হবে যে এই এই বিষয়গুলো শুধু মেয়েদের ক্ষেত্রে না, ছেলেদের ক্ষেত্রেও আসলে মনে হয় একইভাবে। আম, যেহেতু আমরা অনেক কিছু ওদেরকে দিতে পারি না, সো ওদেরকে যে বিষয়গুলোতে ইনভলভ করে আমার মনে হয় যে স্ক্রিনিং স্ক্রিন থেকে আমরা দূরে রাখতে পারি এই বিষয়গুলোকে। আহ, এছাড়া আমাদের সময় আমরা দেখতাম যে গান শিখতে যেতাম, নাচ শিখতে, কালচারাল লাইনে অনেকেই ছিল, সেগুলোকে আবার আমরা নিয়ে আসতে পারি। এখন আমি দেখি অনেক স্কুলে, কিন্ডারগার্টেন স্কুলগুলো দেখি, বড় স্কুলগুলোতেও দেখি যে বিজ্ঞান বিষয়ক অনেক মেলা হয়, বিজ্ঞান বিষয়ক অনেক সেমিনার না, অনেক উম, জানানোর যেই জায়গাটা সেটা থাকে। এই বিষয়গুলোকে আমার মনে হয় যে ওরা মানে ওদেরকে ওদেরকে মানে ওদের সামনে নিয়ে এসে এই স্ক্রিনটা থেকে ওদেরকে আসলে দূরে নিয়ে আসা আমার মতে উচিত। এটা আমি এটা অপ্রাসঙ্গিক হলেও বলি, স্ক্রিনটা আসলে কারোর জন্যই ভালো না। আমি আমি আমার বয়সে যখন আমি প্যারেন্টস এর জায়গাটায় দেখি, সেখানেও আমি বলবো যে আমরাও তো ছোটবেলায় স্ক্রিন পাইনি, কিন্তু আজকে এই 8-10 বছরে আমরা যেই এই যে স্ক্রিনিং গুলো আমাদের পড়ার ইচ্ছাটাকে মেরে ফেলেছে, পড়তে ইচ্ছা হয় না, মনে হয় যে সহজলভ্য হচ্ছে, স্ক্রিনে তাকায় থাকলাম দেখলাম। আমার সময় পত্রিকা পড়ার একটা বিষয় ছিল, সেই পত্রিকা এখন আমি পড়ি না। আমি জানি যে আম, ই পেপারে আমি পত্রিকা পড়তে পারবো, সো ওই যে ওই স্ক্রিনেই যে আমার চোখটা লেগে যায়, এবং এটা দিন দিন মানুষের চোখের 12টা বাজাচ্ছে। আমার আমার রিসেন্টলি বাজিয়েছে, এই জন্য আরো দুঃখে কথাগুলি বললাম। ধন্যবাদ সঙ্গীতা এবং মুনিয়া। আমরা আসলে আলোচনার অনেকখানি আহ আহ আহ, একেবারেই শেষের দিকে চলে এসেছি। তো আমার আসলে সর্বশেষ একটা বিষয় যেটা আমিও আগ্রহ ফিল করি, যে আমাদের ইউনিভার্সিটি গুলোতে আমি দেখেছি গ্রাম থেকে যে বাচ্চাগুলো আসে ওদের মারাত্মক ট্যালেন্ট ওরা, এবং রেজাল্ট গুলো খুব ভালো করে। যেমন আমি ঢাকার মেয়ে, আমি আমি কিন্তু ঢাকা মেডিকেলে চান্স পাইনি। হ্যাঁ। তো
আবার আমি যে মেডিকেলে চান্স পেয়েছি, সেখানে যে 5 বছর পড়াশোনা করেছি, আমাদের প্রত্যন্ত জায়গাগুলো থেকে যারা এসেছেন তারা মারাত্মক মানে কি বলবো, বুদ্ধিমান এবং হচ্ছে বুদ্ধিমতী, এবং তারা ট্যালেন্টেড। তো এই যে গ্রাম শহর এবং আমাদের যে একটা হিলি এরিয়া আছে, সেখান থেকে যারা আসছেন, কর্মঠ যারা আছেন, তাদের সাথে আমাদের শহরের বাচ্চাদের একটা বিশাল ফারাক আছে। আমি আমি আমার শৈশব কিছুটা কেটেছে বাংলাদেশের বাহিরে, 6 বছর পর্যন্ত। তারপর আমি বাংলাদেশে এসেছি। এরপরে ঢাকার জীবন এবং একেবারে কলেজ লাইফ শেষ করে ঢাকার বাইরে আমি পড়াশোনা করতে গেছি কুমিল্লাতে। এবং এখনো দেখছি কর্মস্থলে আহ ঢাকার বাইরের মানুষগুলো প্রাণবন্ত, চঞ্চল। এই যে বিষয়টা, এই বিষয়টা আমরা কিভাবে ওভারকাম করতে পারবো যারা শহরে গৃহবন্দী হয়ে আছি, এটা একটা বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই যে আহ আমাদের সাথে যারা আছেন সহযোগী হিসেবে, যেমন ড্রাইভার, দারোয়ান বা হোম মেকার, এরা কিন্তু একটা পর্যায় থেকে উঠে এসেছে আমাদের সাথে। তারা কিন্তু আমাদের বাচ্চাদের সময় দিচ্ছে, আমাদের সময় দিচ্ছে। এই যে এই দুটো বিষয়কে কিভাবে আপনারা দেখছেন? প্রথমে আমি মুনিয়ার কাছে একটু জানতে চাইবো। মুনি, আপনি বলেন। আহ মোহসেনা, আমার মনে হয় যে আম, আমরা যারা গৃহকর্ত্রী বা গৃহ মানে গৃহকর্মীদের উপরে ডিপেন্ড, এবং আহ, বাড়ির ড্রাইভার, গৃহকর্মী এদের উপরে ডিপেন্ড, কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় যে আম, এদেরকে যখন নিয়োগ দেয়া হয়, তখন বাসায় যদি আমার বাচ্চা থাকে, এদের ক্ষেত্রেও এদের পড়াশোনার বিষয়টা একটু জানা দরকার। ওরা ওরা কতটুকু পড়েছে, বা ওদের কথা বলার ভঙ্গি, কথা বলার স্টাইল, ম্যানার্স, এই জিনিসগুলো মনে হয় যে একটা বাচ্চাকে দেখবেন যে আমি আমি আমার পাশের ফ্ল্যাটের কথা বলি, যে এখানে একটা বাচ্চা আছে, ওর মা কাজ করে, ওর মা বাইরে কাজ করে, সো ওর মার চাইতে ওকে যে রাখে, তার কথাগুলোকে ও বেশি গুরুত্ব দেয়। যেহেতু একটা সময়, একটা দিনের একটা বড় সময় ও তার সাথে থাকে, খুব স্বাভাবিকভাবেই এই মেয়েটাকে ও ভালোবাসে, এবং মেয়েটা যেহেতু ওকে টেক কেয়ার করে, ও ও ওর কথা শোনে। এই গৃহকর্মী যারা আছেন, আমি বলছি না এটা সবার ক্ষেত্রে সম্ভব, বাট মনে হয় যে এখন তো মোটামুটি সবাই লেখাপড়া জানা, কিছুটা হলেও লেখাপড়া জানা না হলেও আহ, তার দায়িত্ববোধ এবং তার কথার ভঙ্গি, তার ম্যানার্স, এই জিনিসগুলো দেখে যদি তাকে অ্যাপয়েন্ট করা যায়, সেক্ষেত্রে আমার মনে হয় যে একটা বাচ্চার বেড়ে ওঠার জন্য এটা একটা হেল্প হতে পারে। একান্নবর্তী পরিবারগুলোর কথা বলছি আমি। আবার সরি, আমি নি- মানে আমি আহ, মানে আমি বলতে চাচ্ছি যে একক যারা হচ্ছে পরিবার। সিঙ্গেল ফ্যামিলির কথা বলছি, হ্যাঁ। হ্যাঁ, নিউক্লিয়ার ফ্যামিলি। হ্যাঁ, আবার আম, আহ, এই যে ক্রাইম গুলো আশেপাশে যেগুলো হচ্ছে, এগুলো তো আসলে একজন মানুষই করছে। এমন না যে অন্য গ্রহ থেকে কোনো প্রাণী এসে করছে, মানুষই করছে। এই এই বিষয়গুলোকে আমাদের যদি কাটাতে চাই, কাটানো তো আসলে সম্ভব না। এখনকার ফুল সিনারিওটাই, পারিপার্শ্বিক অবস্থাটাই, সামাজিক অবস্থাটাই এমন যে মানুষ ক্রাইম করতে ভয় পায় না, একটা ভুল কাজ করতে, ক্রাইম করতে। এটা আসলে ফ্যামিলি থেকেই, পরিবার থেকেই বাচ্চাকে প্রথম থেকে শিখানো, এবং একসাথে তার সাথে যারা থাকে তাদেরকে জানানো যে ওকে কিভাবে মানে ওকে ওর বেড়ে ওঠার ক্ষেত্রে কি কি জিনিস দরকার, এগুলো যদি তাকে ভালোভাবে বোঝানো যায়, আমার মনে হয় যে এটা একটা বাচ্চার মানে শিশু বিকাশের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর আরেকটা জিজ্ঞাসা আমার ছিল যে এই যে বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষার ক্ষেত্রে শহরের বাচ্চাদের চেয়ে আমাদের যে পেরিফেরি বা গ্রামের বাচ্চাদের একটা আম, আহ, যে পারফরমেন্স,
সেটার আসলে কেন এতটা ভেরিয়েশন হচ্ছে। আমি নিজে আসলে দেখেছি যে দেখেছি যে আমি ঢাকা থেকে, আমি একটা বিভাগীয় শহর থেকে পড়তে গেছি, আমার চেয়ে ওখানে আরো বেশি মেধাবীরা আছে। হুম। তাহলে এই যে আমরা যে এত কোচিং করছি, এত পড়ছি, অথচ এমনও হয়েছে আমাদের সাথে কিছু আহ পাহাড়ি বন্ধু ছিলেন যাদের এরকম ইতিহাস আছে যে ভোরে উঠে জুম চাষ করে, বাবা মার সাথে জুম চাষ করে তারপর তারা মাইল পার করে পড়তে গেছেন। হুম। আমরা কিন্তু তা না, আমরা সুন্দর করে হয়তোবা হ্যাঁ। বাসায় গাড়ি করে চলে গেছি, অথবা হচ্ছে বাসায় এসে টিচার পড়িয়ে গেছেন। একটা সুন্দর সাজানো গোছানো পরিবেশের মধ্যে আমরা বড় হয়েছি। এই যে পার্থক্যটা, এই পার্থক্যটা আসলে আম, কিভাবে, এটা কি পার্থক্য বলবো না, এটা হচ্ছে আহ কি বলবো, যে বেড়ে ওঠার ক্ষেত্রে সহায়ক হিসেবে কাজ করছে, আমাদেরটা আমাদের, গ্রামেরটা গ্রামের, অথবা যারা প্রত্যন্ত অঞ্চল থেকে আসছে, এই বিষয়গুলোকে কিভাবে আমরা হচ্ছে সরি আহ মোহসেনা, আমি এটা আমি স্কিপ করে গিয়েছিলাম, বাট আপনি বলার পরে আমার মনে হলো। আমার যেটা মনে হয় যে একটা গ্রামের বাচ্চা সে যখন বেড়ে ওঠে, জীবনকে দেখেও বেড়ে ওঠে। জীবন জীবনকে দেখে বেড়ে ওঠা একটা বাচ্চা, সে জীবনকে যেভাবে দেখবে, বা উম, আহ, সেটা আসলে ঘরের চার দেয়ালে বন্দি বাচ্চা সেটা দেখবে না। চার দেয়ালে বন্দি বাচ্চার জীবনটা ওই চার দেয়ালেই যা হয়, যতটুকু ঘটে ওইটুকুই সে মনে করে যে এটাই জীবন। আম, কিন্তু যে বাচ্চা কষ্ট করে বড় হচ্ছে, আম, অবশ্যই গ্রাম অঞ্চলের বাচ্চা আমি এখনো দেখি যে হাই স্কুলে পড়তে তাকে 1-3 মাইল হেঁটে যেতে হয়। হয়তো এখন হেঁটে হুম। যেতে হয় না, বাট কষ্ট করে তো তাকে যেতে হয়। এই যে তার জীবনটাকে যে দেখার যেই চোখ, এই চোখটা আসলে আমাদের চাইতে, আমাদের ঘরে বন্দি বাচ্চাদের চাইতে ওর চোখটা আসলে আলাদাভাবেই তৈরি হয়। এবং আমি আম, সরকারি যেই আম, প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর চাকরির যে পরীক্ষাগুলো আমি আমি নিজে ফেস করেছি, সেটাতে আমার মনে হয়েছে যে অনেক ক্ষেত্রেই সেটা হচ্ছে মানে আম, পাঠ্যপুস্তক বা বই কেন্দ্রিক না। হ্যাঁ, এটা অনেকটাই জীবন কেন্দ্রিক। তো আমার মনে হয় যে বাচ্চাকে যখন মানে আমরা তো আসলে আজকে বাচ্চাদের নিয়েই কথা বলতে শুরু করেছি, এই জন্য বারবার বাচ্চাদের কথাই বলছি। বাচ্চাদেরকে যখন আহ, আহ, মানে যখন আমরা বড় করব, বা বাচ্চাদের বিকাশের সময় তাকে জীবনকে বুঝতে দিতে হবে। আমরা এই এত দীর্ঘ আলাপে অনেকবার অনেক ধরনের কথা এসছে যে আম, বাচ্চার বেড়ে ওঠার তার খাওয়া দাওয়া, তার সামাজিক অবস্থা, তার পড়াশোনা, সব ক্ষেত্রেই কথা বলেছি। এবং শেষটুকু আমি এটাই বলতে চাই যে চার দেয়ালে বন্দি বাচ্চাকে না রেখে তাকে একটা সুস্থ স্বাভাবিক প্রকৃতি এবং মানুষের সাথে মিশে জীবনকে উপলব্ধি করতে দেওয়া উচিত। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আহ আহ সঙ্গীতা, আপনার কাছ থেকে আম, এই বিষয়ে কি একটু জানতে পারি? আমরা এরপরে চলে যাব প্রশ্ন উত্তর পর্বে আর কি। তো আমাদের প্রায় রাত 11টা বেজে গেছে, কিন্তু আমার মনে হচ্ছে আলোচনা আরো চললে ভালো হইতো। তো এই মুহূর্তে যেহেতু সময়ের একটু আহ স্বল্পতা হয়ে গেছে, তো আপনার এই ক্ষেত্রে বক্তব্যটা আপনি আহ কি মনে করছেন যে আসলে বাচ্চাদের ক্ষেত্রে এই যে ভেরিয়েশন গুলা, মুনিয়া যেমন বললেন যে চার দেয়ালের মাঝে আসলে আমরা বন্দি হিসেবেই বড় হচ্ছি শহরে, আকাশ বাতাস বা হচ্ছে বাস্তব জগৎটাকে আসলে ওইভাবে দেখছি না, এই ক্ষেত্রে কি করা উচিত? উম, আপা অনেকখানি গুছিয়ে বলে দিয়েছেন। এক এক জায়গায় বেড়ে ওঠা বাচ্চাদের মধ্যে যে পার্থক্যগুলো কেন হয়, মোটামুটি আপা গুছিয়ে বলে দিয়েছেন। আমাদের সাথে আম, আপা, আপনি কুমিল্লা মেডিকেল কলেজে ছিলেন, আমিও ছিলাম। এবং আমাদের সাথে পাহাড়ি যে বন্ধুরা ছিল, আমরা যারা ছিলাম, এবং যারা প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছে, আপা যেটা বলছিলেন যে ওরা প্র্যাকটিক্যাল লাইফ দেখতে দেখতে বড় হয়। তো আমাদের জন্য ধরা যাক একটি শিশু প্রতিদিন কাজের ফাঁকে পড়াশোনা করছে,
যাওয়া আসা, বাকি কাজ গুছিয়ে। কিন্তু যখন আমি পোস্ট গ্রাজুয়েশনে গিয়েছি, তখন কি আসলে আম, আমাকে কেউ সবকিছু করে দিয়ে পড়তে বসার সময় আমার হয়েছে? বা আমি যদি মেয়ে না হয়ে একটি ছেলেও হতাম, তাহলেও তাকে তার সংসারের কাজের সাথে, চাকরির সাথে পোস্ট গ্রাজুয়েশনের পড়া গোছাতে হবে। কাজেই যে প্র্যাকটিক্যাল স্কিল সহ প্রতিদিন বেড়ে উঠেছে, তার সাথে আমাদের পার্থক্যটা এখানেই হবে যে সে হুম। মেন্টালি ওখানে এরকমটাই হয়, এটাতে অভ্যস্ত। এভাবে করেই কিভাবে পড়া গোছাতে হবে, এভাবে করেই কিভাবে এগোতে হবে, সে সেটা আমার চেয়ে বেশি জানে। এবং কমিউনিটি যে একটা বন্ডিং, সেটা ওদের মাঝে বেশি থাকে, কারণ কাজটা করতে তো সাহায্য প্রয়োজন হচ্ছে। আমরা যখন ছোট ছিলাম তখন হয়তো মনে হতো ওর সাথে মিশবো না, তার সাথে মিশবো না, ও ভালো না, ও পচা। কিন্তু বড় হতে হতে আমরা দেখছি ও পচা হলেও ওর এটা ভালো কাজে, ওর কাছ থেকে এটা আমার শিখতে হবে। ওর কাছে আমি এই ব্যাপারে সাহায্য চাইতে পারি। ওই কলিগের হয়তো ওই ওই ব্যাপারটা ঠিক নাই, কিন্তু ওর সাথে এভাবে করে কথা বলে ওর মেন্টালিটি আমি আহ নিতে পারবো, বা ও আমাকে নিতে পারবে। তখন আমরা এরকম একটা কাজ একসাথে করতে পারবো যখন একটা গ্রুপ প্রজেক্ট হচ্ছে। তো এই ব্যাপারটা আমাদেরকে শিখতে হচ্ছে যে হাউ টু নেগোশিয়েট, কিভাবে করে আমরা একজনের সাথে নেগোশিয়েট করে নিজের ব্যাপারটাকে আমার প্রবলেম সলভটা করতে পারি। এটা ও প্র্যাকটিক্যালি শিখেছে। আমরা যারা শহরে মানুষ হয়েছি, আমাদের শিখতে একটু সময় লেগেছে, কিন্তু ও শিখে এসেছে। কাজে ও যখন প্রফেশনালি যাচ্ছে, আমাদের চেয়ে একটু দ্রুত এগোচ্ছে। যখন আমরা একটা পাহাড়ি বাচ্চাকে দেখছি, ও পাহাড় বেয়ে যখন যাচ্ছে, ওর মধ্যে যে রেজিলিয়েন্স, অপেক্ষা করা কোনো কিছুর জন্য, ওদের কাছে বই এসে পৌঁছতে যে অপেক্ষা করা। শহরের যে বাচ্চাটা, সে শুরুতেই বছরে বই পেয়ে যাচ্ছে, তাতেও হয়তো আমরা বলছি জানুয়ারির শেষে বই পেলাম। ওর কাছে বই যেতে হয়তো মে জুন মাস লেগে যাচ্ছে। তো এই সবকিছুর পরেও ও শেষের দিকে গিয়ে নিজের পড়াটাকে গুছিয়ে নেওয়া। আমরা যখন পোস্ট গ্রাজুয়েশনে যাচ্ছি, তখন কিন্তু ব্যাপারটা তাই হচ্ছে যে আমরা একজন ভালো শিক্ষকের নোট বা একজন কার কাছ থেকে গাইড পাবো, সেটা জানতে যেতে আমাদের প্রফের সময় চলে এসছে। বা আমাদের পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষার ভাইবার আগের দিন হয়তো আমরা জানতে পারছি যে অমুক জায়গা থেকে পাচ্ছি। তখন নিজেটা আমরা প্রেশার নিয়ে ফেলছি। ও ব্যাপারটা সম্বন্ধে একেবারে ইজি, হ্যাঁ হয়তো শেষের দিকে হতেই পারে। তো এই ব্যাপারটা সম্বন্ধে আসলে আমাদের বাচ্চাদেরকে ধারণা দিতে হবে যে হতেই পারে। সবকিছু ওই সময় আমার নিজের খুব টেনশন লাগলো যে বাচ্চাটা তো আগের রাতে জানলো। হতেই পারে আগের রাতে পেয়েছো, তো পরীক্ষার আগে তো পেয়েছো, তুমি পরীক্ষার সময় দিতে পারছো কিনা সেটাই আসল কথা। টেক ইট ইজি ফর্মুলাটা বিভিন্ন সময় স্ট্রেস ডাউন করার জন্য, স্ট্রেস রিলিফ করার জন্য যদি আমরা শেখাতে পারি, তাহলে ভবিষ্যৎ লাইফে আমরা পড়াশোনা বলি, একটা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি বলি, কি চাকরি বলি, কি নিজস্ব সংসার, যখন আমরা ওকে বোঝাবো যে কোনো কিছুতে যে কোনো সমস্যা হতে পারে, সমস্যা হওয়াটাই স্বাভাবিক। আমি বড় হলে সব সমস্যার সমাধান হয়ে যাবে তা না, আর একটা সমস্যা হতে পারে। তুমি অঙ্ক সব শিখলে, কিন্তু কালকের অঙ্কে অন্য একটা কিছু সমস্যা হতে পারে, খাতা পেতে দেরি করতে পারো। টেক ইট ইজি, যতদূর হবে দেখা যাবে, বাকিটা নিজের চেষ্টা করে যাও। এই যে লাইফ যেভাবে আসে, এই দৃষ্টিভঙ্গিটা নিতে শেখানোটা আমার কাছে মনে হয় বেশ বড় একটা ব্যাপার। আর একটা জিনিস হচ্ছে এটা হচ্ছে ঘর থেকে। আর একটা আমরা যেটা করতে পারি, যাদের বাচ্চারা এখনো ছোট আছে, আমরা বিভিন্ন কম্পিটিশন, ছোটখাটো কম্পিটিশন, এই আবৃত্তি, ওই অমুক, ওই, সেটা হয়তো খুব বেশি একটা এফেক্ট করছে না, এফেক্টটা হচ্ছে অন্য জায়গায়। অন্যদের সাথে মিশতে শিখছে, আর 10 জনের সাথে ঠেলাঠেলি করে বসতে শিখছে, তাদের সাথেও বন্ধুত্ব গড়ে উঠতে শিখছে। ওইখানে নিজের হার মেনে নিতে শিখছে। হার মেনে নিয়ে যখন হেরে যাচ্ছে প্রতিযোগিতায়, তখন আমি যখন বলছি ওটা ভালো হয়েছে, ওটা খেয়াল করো, নেক্সট টাইম ওরকম করে করো। হ্যাঁ, তখন হারটাকে কিভাবে জিতে পরিবর্তন করা যায়, ওই মানসিকতাটা গড়ে উঠতে শিখছে। আমাদের ছোটবেলার সময় ক্লাস 2-তে বৃত্তি পরীক্ষা ছিল। সেই বৃত্তি রেকর্ডেড হতো না, কিন্তু কিছু কিছু স্কুলে 2-তে একটা বৃত্তির মতো পরীক্ষা দেওয়া হতো। অনেক আশেপাশে 3-4টা স্কুল মিলে, স্কুলের সাথে কোলাবোরেশন করে। আমি ময়মনসিং এ এরকম পেয়েছিলাম, দিয়েছিলাম, বৃত্তি পাইনি। কিন্তু আমার মনে হয়েছে 100 জন বা 300 জন একসাথে পরীক্ষা দেওয়া, এই কনসেপ্টটা মাথায় এসেছিল যে আমি 50 জনের চেয়ে 300 জনের পরীক্ষা দেওয়া হতে পারে। কাজে ধীরে ধীরে এই সংখ্যাটা বাড়তে আমার কাছে মনে হয়নি ওমা এত কিছু কেন, আমি ভয় পেয়ে যাচ্ছি। আমার কাছে মাঝে বড় হচ্ছি, এখন তো মানুষ আরো বাড়বে, এমনই তো হওয়ার কথা। তো এই কারণে ছোট ছোট সেমিনার, বাচ্চাদের নিয়ে কখনো হয়তো আনন্দের জন্য সিনেমা দেখতে যাওয়া,
কোনো একটা এই ধরনের ব্যাপারগুলোতে যাওয়া, যেখান থেকে কিছু শুনবে, সবসময় হয়তো ওরা মনোযোগ রাখতে পারবে না, কিন্তু নিয়ে যাওয়া, টু পুশ ইন দ্য কমিউনিটি, এটা মানসিক বিকাশের জন্য জরুরি। আমরা শহরে থেকে এইটুকুই আসলে হয়তো বা করতে পারি। ধন্যবাদ। আমার মনে হয় আমরা অনেক কিছুই হচ্ছে আজকে জানতে পারলাম। ডক্টর সঙ্গীতা এবং মুনিয়া, আপনাদের দুজনকে ধন্যবাদ। আমরা খুব সংক্ষেপে একটু প্রশ্নোত্তর পর্বে চলে যাব। তো সেই ক্ষেত্রে হচ্ছে যদি কারো প্রশ্ন থেকে থাকে আমরা প্রশ্নটা নিব আর কি। আমরা প্রশ্নোত্তর সেশনের জন্য হচ্ছে স্লট ওপেন করেছি। যদি কেউ প্রশ্ন করতে চান এই মুহূর্তে, আমরা প্রশ্নটাকে গ্রহণ করব এবং হচ্ছে একটু স্পেসিফিক্যালি হলে ভালো হয় প্রশ্নটা। ধন্যবাদ। আহ, আমি ডক্টর মোহসেনা তোমাকেই প্রশ্নটা করি। সেটা হচ্ছে যে আসলে আহ বাচ্চাদের ভিতরে বা বর্তমান সময়ে যে দেখা যায় যে অ্যাংজাইটি গ্রো করছে, পেছনে কি ফুড হ্যাবিটকে ই করব, নাকি আমাদের এই পারিপার্শ্বিক যে সমাজ ব্যবস্থা সেটাকে দায়ী করব, না মোবাইল ডিভাইস গুলোকে দায়ী করব, নাকি সামগ্রিক কোনটাকে আসলে বিশেষ করে ফোকাস করলে কিছুটা এই অ্যাংজাইটি ভাবগুলো কমতে পারে? এটা তোমার কাছেই আমার প্রশ্নটা থাকলো। ধন্যবাদ আরিফিন ভাই। আমি আসলে আহ, একটা বিষয় আসলে এই আলোচনার মাধ্যমে হোক, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে হোক, যেটা দেখেছি যে ওই যে প্রথমে বলেছিলাম যে পরিবারের, প্রতিটা পরিবারের একক একটা রূপরেখা আছে, তারপরও একটা সাধারণ রূপরেখা হিসেবে চলতে হচ্ছে। তো আমি মনে করি যে প্রতিটা পরিবারে কিছু আহ ব্যক্তিগত, সামাজিক এবং ধর্মীয় কিছু অনুভূতি কাজ করে। তো আমি যখন একটা শিশুকে হচ্ছে তার সামনে কিছু দিয়ে দিচ্ছি যে ঠিক আছে এখন তুমি কার্টুন দেখো, এখন তুমি মোবাইল দেখো, এখন খাচ্ছো, খাওয়ার সময় তুমি মোবাইলটা নাও, তো আমি কিন্তু তাকে একটা আগ্রহ তৈরি করে দিচ্ছি। তো এই আগ্রহটা আমি একটা সময় গিয়ে তার উপরে, 5 বছর বয়সে যখন তাকে আমি স্কুলে ভর্তি করাচ্ছি, তখন তাকে একটা বাড়তি ওয়ার্কলোড দিচ্ছি। পড়তে হবে, মুখস্থ করতে হবে, লিখতে হবে, পাশ করতে হবে, 90 নাম্বার পেতে হবে 100-তে, অথবা হচ্ছে কেন ও বেশি পেলো, কেন তুমি কম পেলে। অথবা এমন একটা কিছু করছি যেটা আসলে ও 5 বছরের আগে কখনোই আমার সেই রূপটা, আমার বাবা হিসেবে হোক, মা হিসেবে হোক, বা অভিভাবক হিসেবে হোক, ও সেটা দেখেনি বা অবজার্ভ করেনি। এই যে আমাদের আচরণের, মা বাবারও আচরণের কিছু ব্যাপার আছে, আমাদের যে নিত্য নতুন যেই ওদের উপর চাপিয়ে দেওয়ার ব্যাপারটা, এটা একটা অ- অ- একটা অস্থিরতা তৈরি করতে পারে বাচ্চার ভিতরে। আবার বাচ্চাটা যদি এরকম হয় যে সে কম্পারিজনটা দেখছে, আমি স্কুল ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখেছি যে গার্জিয়ানরা বসে বসে আলোচনা করছে যে অমুকের বাচ্চা এত পেলো, ওই টিচারের কাছে পড়ছে, এবারে ঈদে তাকে এই শপিং করে দেওয়া হবে। আমরা আসলে জানি না বাচ্চাটার ভিতরে কি চলছে। তো এই সমস্ত ক্ষেত্রে যখন দেখি যে অস্থিরতা, এক যদি হয় অ্যাডোলেসেন্ট মেয়ে বাচ্চা অথবা ছেলে বাচ্চা, তাদের কৈশোরের কিছু পরিবর্তন আছে, এটাকে আমার মাথায় রাখতে হবে। আর দ্বিতীয়ত মাথায় রাখতে হবে আমি কখন, কিভাবে, কার সাথে বাচ্চাটাকে নিয়ে কথা বলছি বা বাচ্চার অ্যাক্টিভিটিসটাকে আহ মানে বাড়িয়ে দিচ্ছি বা কমিয়ে দিচ্ছি, সে আসলে কি করতে চাচ্ছে। তো আমার ক্ষেত্রে আমি যেটা করি, আমি যদি দেখি যে ওর ডিভাইস টাইমটা বেশি নিচ্ছে, আমি যেমন ওয়ার্কিং মা, একটা সময় আমি দেখলাম যে আমার ছেলেটা খুব ইজিলি ফ্রি মুভমেন্ট করছে, কিন্তু আমার মেয়েটা আমার উপর ডিপেন্ডেন্ট। আমি যতটুকু তাকে অ্যালাউ করছি সে ততটুকুই যেতে পারছে। তো আউটডোর অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে আমাকে কিন্তু তার সাথে কিছুটা হলেও মুভ করতে হচ্ছে। কারণ ওই যে আমরা যারা ঢাকা শহরে থাকছি, ওই কমিউনিটিটা আমরা তৈরি করতে পারি নাই। একটা খেলার মাঠ নাই, একটা সুস্থ সময় নাই। সে পড়ছে, কোচিং করছে, রাতে ঘুমাচ্ছে। তো এই যে সময়টাকে যে দেখা, এই
ওর জন্য যে সময়টাকে ভাগ করে দেওয়া, ওর উপর দায়িত্ব যে চাপিয়ে দেওয়া, এটা লোড হচ্ছে কিনা, এটা কিন্তু আমরা জানতে চাচ্ছি না বাচ্চাটার কাছে। এটা একটা বিষয়। আর শারীরিক সুস্থতা অসুস্থতার একটা বিষয় থাকতে পারে, যে ওর হয়তো বা কোনো কারণে ভালো লাগছে না, বাহিরে কারোর সাথে দ্বন্দ্ব হয়েছে, সেটা বাসায় বলতে পারছে না, হয়তো বা দরজা লাগিয়ে ঘুম মানে চুপচাপ বসে আছে, অথবা মা বকা দিয়েছে কোনো একটা কারণে, সেখানে সে হয়তো বা বাবার কাছে গিয়েও বলতে পারছে না। তো এই বিষয়গুলো আসলে আমার মনে হয় কাজ করে। অনেক ধন্যবাদ। আহ, তো আমার বিষয়টা জানা হয়েছে, অনেক ধন্যবাদ। আমার মনে হয় হচ্ছে আহ আমরা প্রায় রাত 11টার মতো বেজে গেছে। আমরা আহ এখানেই আজকের জন্য হচ্ছে আলোচনা সভাটাকে আম, সমাপ্তি ঘোষণা করতে চাচ্ছি। ধন্যবাদ দিল আরফোজ মুনি আপনাকে এবং ডক্টর সঙ্গীতা। আমরা আপনাদেরকেও আপনাদের ধন্যবাদ। কাছ থেকে, হ্যাঁ, আপনাদের কাছ থেকে অনেক সুন্দর কিছু আলোচনা এবং হচ্ছে পর্যালোচনা পেলাম। তো আসলে আমরা অনেক প্রতিবন্ধকতার মধ্যে আমাদের বাচ্চাদেরকে বড় করছি। আহ সেক্টর টু সেক্টর এটা ডিফারেন্ট, কিন্তু দিন শেষে ওই যে একটা কথা, যে তার জীবনের আমার বাচ্চার জীবনের সাকসেসটা আমি কিভাবে দেখতে চাচ্ছি, প্র্যাকটিক্যালি তাকে কতটুকু ইনভলভ করতে চাচ্ছি, পরিবেশকে এরকম দিতে চাচ্ছি। তো অনেক বিষয়গুলো আমাদের এখনো আক্ষেপের মধ্যে অথবা অব্যবস্থাপনার মধ্যে আছে। আমরা আশা করব আহ বাবা মা হিসেবে সমাজের দায়িত্বরত হচ্ছে আমরা যারা যেখানে কাজ করছি, সেখানে এই বিষয়গুলোকে একটু একটু করে সহনশীল করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর একটা পরিবেশ তৈরি করে দেওয়ার। আমি একটা সুন্দর বাংলাদেশকে দেখতে চাচ্ছি, আর এই সুন্দর বাংলাদেশে আজকের শিশুরা আগামীর ভবিষ্যৎ। ধন্যবাদ। ধন্যবাদ। সালাম আলাইকুম।